শুরু হয়ে গেছে। শেয়ার দিন। এখনো আসে নাই ভাই আমার এখানে, আসলে পরে আমি শেয়ার দিয়ে শুরু করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের ভূগোল লাইভ ক্লাসে। তোমরা সবাই যুক্ত হয়ে যাও আমাদের ক্লাসে এবং ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। মায়েশা তাসফিয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু। দ্রুত শেয়ার করে মেনশন করে যুক্ত হয়ে যাও আজকে আমাদের গ্রুপে। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এখান থেকে তোমাদের এইচএসসিতে বরাবরই প্রশ্ন হয়ে থাকে এবং ভালো রকমের প্রশ্ন হয়ে থাকে এখান থেকে। এবং আজকে আমরা পুরো চ্যাপ্টারটাকে ম্যাপের মাধ্যমে বোঝার চেষ্টা করব এবং খুব সুন্দর করে বোঝার চেষ্টা করব আশা করছি। দারুণ একটা ক্লাস হতে চলেছে, তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। সাদাত হোসেন হৃদয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। বাকি সবাই কোথায়? তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও ক্লাসে। সাউন্ড ঠিকঠাক আছে কিনা আমাকে একটু কাইন্ডলি ইনফর্ম করো। তোমরা ঠিকঠাক মতো সব কিছু শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কাইন্ডলি ইনফর্ম করো যে তোমাদের শুনতে কোনো অসুবিধা হচ্ছে নাকি। ভাইয়া কি ক্লাস? ভূগোল ক্লাস হচ্ছে ভাইয়া। সাদাত হোসেন হৃদয়, স্যার এই সাবজেক্ট আমার নাই, তোমার নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কমেন্টগুলো আসতে একটু ডিলে হচ্ছে, তোমরা সবাই দ্রুত জয়েন হয়ে যাও। আমরা শুরু করে দেবো কিছুক্ষণের ভেতরেই। আমরা আমাদের পড়াশোনায় চলে যাব, কিছুক্ষণের ভেতরে আমরা পড়াশোনায় চলে যাব এবং আজকে একটা দুর্দান্ত রকমের ক্লাস হবে আমরা আশা করছি। এবং খুব চমৎকারভাবে তোমাদের জন্য আজকে ক্লাসের পিডিএফগুলো সাজিয়ে নিয়ে এসেছি, যেন এখান থেকে তোমরা সর্বোচ্চ সংখ্যক কমন পাও এবং একই সাথে যেন বিষয়গুলো খুব সুন্দর মতো তোমরা বুঝতে পারো। ঠিক আছে, তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও, আমাকে একটু জানাও কাইন্ডলি। ভূগোল ক্লাস, জি আচ্ছা ঠিক আছে। সালাম দিয়েছো। সুমাইয়া তাসরিন সুমা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। তাহলে চলো আর কথা না বেরিয়ে শুরু করি আমাদের ক্লাস। একটু মনোযোগী হয়ে সবাই এখানে তোমরা একটু মনোযোগ দাও। আমরা আজকে আমাদের ক্লাস শুরু করব। আজকে আমাদের ক্লাসের শিরোনাম হচ্ছে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, অর্থাৎ আমাদের বাংলাদেশ যে অঞ্চলে বা আমাদের বাংলাদেশ যেখানে অবস্থিত সেই বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। সিয়াম তাফসির নক্ষত্র, হ্যালো ভাইয়া। ওকে ভাইয়া, হ্যালো। ঠিক আছে, আমরা আজকে এই সম্পর্কে বিস্তারিত জানবো। তো প্রথমতই দেখতে পাচ্ছ আমাদের সুন্দর একটা ম্যাপ, আমাদের সুইট কিউট বাংলাদেশ। হ্যাঁ, তো প্রথমে বেসিক যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ম্যাপ সম্পর্কে আগে একটা ভালো আইডিয়া রাখতে হবে। যদি আমরা ম্যাপ সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখতে পারি, এই টপিকের এই চ্যাপ্টারের ইনশাল্লাহ কোনো বিষয়ে তোমার বিন্দুমাত্র প্রবলেম হবে না, শুধুমাত্র যদি তুমি ম্যাপ সম্পর্কে একটা প্রপার আইডিয়া রাখতে পারো। আচ্ছা, আজকে তোমরা যারা যারা যুক্ত হয়েছে একটু দয়া করে তোমরা কোথা থেকে যুক্ত হয়েছে জায়গাটার নামও মেনশন করো, যেহেতু আজকে আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করব। দেখি আমাদের সাথে কোথায় থেকে আমাদের সব শিক্ষার্থীরা যুক্ত হয়েছে, একটু দেখি কোন কোন এলাকা থেকে তোমরা সবাই যুক্ত হয়েছো, একটু কমেন্ট করে প্লিজ জানাও। তিশা বলেছে ভূগোল নাই তো ভাইয়া। আচ্ছা আপু, না থাকলে তুমি ক্লাস করতে পারো, নাও করতে পারো। আসলে এই যে ক্লাসটা হবে এটা বেসিক্যালি তোমার মানে নিজের দেশ সম্পর্কে জানার জন্য, নিজের সম্পর্কে জানার জন্য ইম্পর্টেন্ট। ইভেন এই ক্লাস থেকে তোমার চাকরির পরীক্ষা বলো, বিসিএস পরীক্ষা বলো, ইভেন আমাদের অ্যাডমিশন টেস্ট যেগুলো হয় সেগুলোতে পর্যন্ত কোয়েশ্চেন এসে থাকে এই টপিকটা থেকে। তোমরা চাইলে সবাই মিলে উইলিংলি করতে পারো ক্লাসটা, যাদের ভূগোল নেই তারাও করতে পারো, কারণ এন্ড অফ দ্য ডে এটা আমাদের দেশেরই বিষয়, আমাদের অভ্যন্তরীণ বিষয় আর কি। এটা আমাদের সবারই জানা উচিত এই জিনিসগুলো। ঠিক আছে, আতিয়া রাজশাহী, মুক্তামণি বগুড়া। হ্যাঁ ঠিক আছে, আমরা আজকে রাজশাহী বগুড়া সব কিছু সম্পর্কে জানবো। ঠিক আছে, সমস্যা নেই, আমরা খুব সুন্দরভাবে আজকে ক্লাস শুরু করব। তো চলো আমরা ক্লাসে নেমে যাই। কমেন্ট আসতে একটু ডিলে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সিয়াম তাশরিফ নক্ষত্র, আপনার কলেজের এক্স স্টুডেন্ট ভাইয়া।
আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি তুমি আমার কলেজে। রিভা রহমান কিশোরগঞ্জ, মাইশা তাসফিয়া ময়মনসিংহ, হ্যাঁ আমাদের ময়মনসিংহ সম্পর্কে আলোচনা আছে। তানিয়া তিথি জয়পুরহাট, রয় সুপ্ত কুড়িগ্রাম থেকে ভাইয়া, এমডি আবিদ হাসান আসসালামু আলাইকুম, আতিয়া রাজশাহী, মুক্তামণি বগুড়া, ধন্যবাদ। তো চলো আমরা শুরু করে দেই, আর কথা না বাড়িয়ে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সুইট কিউট বাংলাদেশ। আজকে আমরা জানবো আমাদের বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে। তো আমাদের সুইট কিউট বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশ সম্পর্কে জানবো সেটা ঠিক আছে। ফার্স্ট অফ অল আমাদের যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে ম্যাপ সম্পর্কে আমাদের একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা রাখা, ঠিক আছে? তো চলো আমরা একটু ম্যাপটা বোঝার ট্রাই করি। এই যে আমরা যে দেখতে পাচ্ছি আমাদের সুইট কিউট একটা বাংলাদেশ দেখতে পাচ্ছি, এই ম্যাপেই আসলে বেসিক্যালি আমাদের মূল বিষয়টা হয় ম্যাপে। যদি আমরা ম্যাপ বুঝতে পারি তাহলে প্রত্যেকটা জিনিস আমরা খুব চমৎকারভাবে বুঝতে পারবো, ঠিক আছে? পিডিএফ কই পাবো ভাইয়া? ক্লাসটা বেশি বেশি করে তোমরা শেয়ার করে দাও, শেয়ার করে আমাদের হচ্ছে পেজে নক দিলে পারে তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে। মেহে তাসিম রাজবাড়ি থেকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো চলো আগে আমরা একটু ম্যাপটা বোঝার চেষ্টা করি। তো আমাদের যে ম্যাপটা হয়, ম্যাপের যে ওপরের স্থানটা হয় এটা হচ্ছে আমার উত্তর দিক, অর্থাৎ ম্যাপের ওপরে হচ্ছে নর্থ, নিচে হচ্ছে সাউথ, মানে যেহেতু ওপরে উত্তর অবশ্যই উত্তরের সাথে বিরোধপূর্ণ সম্পর্ক কার? দক্ষিণের, ঠিক আছে? উত্তর দক্ষিণ, ওকে। এরপরে যে আমার যেটা এপাশে হচ্ছে আমার পূর্ব এবং এপাশে হচ্ছে আমার পশ্চিম, ঠিক আছে? আচ্ছা এই দেখো, এটা যদি আমার ম্যাপ হয়, হ্যাঁ, সো এটা যদি আমার ম্যাপ হয় তাহলে এই দিকে হচ্ছে আমার ওয়েস্ট, এটা হচ্ছে আমার নর্থ, এটা জাস্ট অপোজিটে হচ্ছে আমার সাউথ, এবং এটা হচ্ছে আমার ইস্ট। এটা ছিল একদমই বেসিক, ঠিক আছে? আমার ম্যাপের ওপরে হচ্ছে উত্তর, নিচে আমার দক্ষিণ, এবং এই পাশে এপাশে আসলে আমার হচ্ছে পূর্ব পাশ, এবং এপাশে আসলে পাই হচ্ছে আমি পশ্চিম। এই জন্য তোমরা হয়তো শুনে থাকবে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটা? পঞ্চগড়, কারণ পঞ্চগড় এই যে এইখানে অবস্থিত। আর সর্বদক্ষিণের জেলা কোনটা? সর্বদক্ষিণের জেলা হচ্ছে আমার কক্সবাজার, একদম নিচে, ঠিক আছে? এবং সর্বপূর্বে এসে ওই যে এখানে আমরা বান্দরবান পাই, এবং সর্বপশ্চিমে আমরা রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জকে পেয়ে থাকি, ঠিক আছে? ঢাকা থেকে স্যার হৃদয়, ওকে। রিমি আক্তার ময়মনসিংহ থেকে ভাইয়া, ঠিক আছে আপু, ঠিক আছে, ওকে। সো এটা ছিল আমার একদম ম্যাপ নিয়ে বেসিক। হ্যাঁ, এখন আমরা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বিবেচনায় আমাদের যে বাংলাদেশের যে হচ্ছে আমাদের যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করে থাকি। তো চলো আমরা ভাগগুলো সম্পর্কে জেনে আসি, ঠিক আছে? সো আবারও দেখতে পাচ্ছি আমাদের সুইট কিউট বাংলাদেশ, আমাদের সুইট কিউট বাংলাদেশ, থ্যাঙ্কস ভাই আমার নামটা বলার জন্য, ওকে। রাজশাহী রাম, ঠিক আছে, ওকে। সো দেখতে পাচ্ছ আমার সুইট কিউট বাংলাদেশ। তো আমার যে বাংলাদেশের যে ভূপ্রকৃতি আছে এটাকে আমরা মোটা দাগে 3 ভাগে ভাগ করে থাকি। সো 3 ভাগে কি কি? একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, এরপর হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, তারপরে হচ্ছে আমার সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, ঠিক আছে? তো এখন এগুলো দ্বারা কি বোঝায়? বেসিক্যালি যেটা তোমার টারশিয়ারি যুগের পাহাড়, টারশিয়ারি যুগের পাহাড় বলতে আমাদের যেটা বোঝায় সেটা হচ্ছে এই পাহাড়গুলা মোটামুটি তোমার অনেক পুরনো, অনেক পুরনো বলতে প্রায় 6,60,00,000 বছর থেকে এটার প্রক্রিয়া শুরু হয়েছিল গঠন, এবং প্রায় 26 লক্ষ বছর আগে এই গঠন মানে এই ভূমিরূপটা গঠন হয়, শেষ হয়। এটা হচ্ছে আমার টারশিয়ারি যুগের পাহাড়, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি প্রাচীন। এবং এরপরে যেটা আসে সেটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। এটা মানে তুলনামূলক একটু কম প্রাচীন আসলে। এটার পরে যেটা হয় সেটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। এটা মোটামুটি আমার 26 লক্ষ বছর থেকে 11,700 বছর পূর্ব পর্যন্ত এই ভূমিরূপ গঠন হয়েছে। এবং তারপরে হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, অর্থাৎ বুঝতেই পারছো সাম্প্রতিক কাল অর্থাৎ রিসেন্টলি যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, ঠিক আছে? মূলত এই 3 ভাগে আমরা এটাকে বিভক্ত করে থাকি। সো সহজে যদি মনে রাখতে চাই তাহলে কিভাবে মনে রাখবো? যেটা আমার প্লাইস্টোসিন কালের হচ্ছে পাহাড়, এটা হচ্ছে আমার অনেক 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 দিন আগের কথা, ঠিক আছে? আর যেটা হচ্ছে আমার প্লাইস্টোসিন কালের সোপান, এটা হচ্ছে আমার অনেক অনেক দিন আগের কথা। আর যেটা হচ্ছে সাম্প্রতিক কালের সোপান সেটা হচ্ছে এই জাস্ট 2 দিন আগের ঘটনা, মানে 2 দিন আগেই ধরো এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা সহজে এই জিনিসটা আমরা মনে রাখতে পারি। টারশিয়ারি যুগের পাহাড়, এটা অনেক পুরনো, মানে অনেক অনেক দিন আগের কথা, ওয়ান্স আপন এ টাইম, মানে অনেক পুরনো, সে প্রাগৈতিহাসিক কালের ধরো অনেক পুরনো, সেটা হচ্ছে আমার টারশিয়ারি যুগের পাহাড়। এবং এরপরে যেটা হয় অনেক পুরনো সেটা হচ্ছে আমার প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। এবং তারপরে হচ্ছে আমার
সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, ঠিক আছে। আর এই যে আমার যে হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, সো যখন আমাদের হিমালয় পর্বত গঠিত হয় ঠিক সেই সময় আমাদের টারশিয়ারি যুগের পাহাড়গুলো সেই সময়ের আর কি, অর্থাৎ আমাদের এখানে যে আমরা টারশিয়ারি যুগের পাহাড়গুলো দেখবো এগুলো বেসিক্যালি হিমালয়েরই বন্ধু বান্ধব, আসলে আসলে একই ব্যাচের তারা। হ্যাঁ, সো যাই আমরা আমাদের পরবর্তী স্লাইডে, যে এখানে আমরা ছবির মাধ্যমে জিনিসটাকে মোটা দাগে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো এখানে হচ্ছে আমার টারশিয়ারি যুগের পাহাড়, আমার টারশিয়ারি যুগের পাহাড়, এটা হচ্ছে আমার বরেন্দ্রভূমি, মানে এগুলো হচ্ছে আমার প্লাইস্টোসিন কালের যে হচ্ছে সমভূমি সেইগুলা। আর এখানে হচ্ছে আমার এখন বর্তমানে যেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে সাম্প্রতিককালের যে তোমার প্লাবনভূমি যেটা, অর্থাৎ বদ্বীপ যে গঠন হয়েছে সেটা হচ্ছে আমাদের এই পার্টে। সামনে আমরা ডিটেল আলোচনা করব। ওকে, সো বাংলাদেশের ভূপ্রকৃতিতে যে টারশিয়ারি যুগের যে পাহাড় অর্থাৎ হিমালয়ের যে বন্ধু বান্ধবরা আছে এরা কত পার্সেন্ট? 12%। কত পার্সেন্ট? 12%। এবং এটা হচ্ছে কোথায়? আমার দক্ষিণ পূর্ব পাহাড়িয়া অঞ্চল এবং উত্তর পূর্ব পাহাড়িয়া অঞ্চল। এখন বিষয়টা হচ্ছে দক্ষিণ পূর্ব বলতে কি বোঝায় আর উত্তর পূর্ব বলতে কি বোঝায়, এই জিনিসটা যদি বোঝা যায় তাহলে ডাউটের অ্যাটলিস্ট মানে অলমোস্ট আমাদের 95%ই ক্লিয়ার হয়ে যাবে, যেই জন্য আসলে আমরা ভুল করে থাকি আর কি, যেই জন্য আমরা আসলে এই বিষয়গুলোকে ভুল করে থাকি। সো ইনশাল্লাহ আমরা আর ভুল করবো না, একটু আমরা ম্যাপের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি। ওকে, আগেও কিন্তু বলেছিলাম আমি কিন্তু দুর্দান্ত রকমের চিত্র আঁকাই, মানুষ দেখলে টাসকি খেয়েছে এই জন্য সচরাচর আঁকাই না, কিন্তু বোঝানোর খাতিরে আঁকাতেই হয়, কিছু করার মতো কোনো ওয়ে নাই। সো এই দেখো আমরা ম্যাপ যখন আঁকাবো আমরা জানি ওপরে কি উত্তর, ওপরে কি উত্তর, নিচে দক্ষিণ, উত্তরের সাথে মারমার কাটকাট সম্পর্ক, ওপরে উত্তর নিচে দক্ষিণ, ওপরে উত্তর নিচে দক্ষিণ। এখানে হচ্ছে আমার ইস্ট অর্থাৎ পূর্ব এবং এখানে হচ্ছে আমার ওয়েস্ট অর্থাৎ পশ্চিম, ঠিক আছে। সো এখন বলতেছে কি টারশিয়ারি যুগের পাহাড় কত পার্সেন্ট আছে আমাদের বাংলাদেশের যে ভূমি, মানে বাংলাদেশের কনটেক্সটে আমাদের টোটাল যে আমাদের হচ্ছে ভূমির এখানে 12% হচ্ছে আমার টারশিয়ারি যুগের পাহাড়, 12% আমার টারশিয়ারি যুগের পাহাড়। হ্যাঁ, তো এটা কি বলতেছে? দক্ষিণ পূর্ব পাহাড়িয়া অঞ্চল। আচ্ছা, দক্ষিণ পূর্ব পাহাড়িয়া অঞ্চল বলতে কি বোঝায়? সো দক্ষিণ পূর্ব পাহাড়িয়া অঞ্চল যখন আমি বুঝবো তখন দেখো কি বলতেছে, দক্ষিণ পূর্ব, কথাটা মনে রাখো, তার মানে নিচের দিকে আসি দক্ষিণ এবং এখানে আসি পূর্ব। একটু চিন্তা করে দেখো তো ভাইয়া এখানে কোন জায়গাটা ছিল? আমাদের চট্টগ্রাম ছিল না আমাদের দক্ষিণ পূর্বে? চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। হ্যাঁ, একটু রিলেট করো, ঠিক আছে, একটু বাংলাদেশের ম্যাপটা একটু মনে মনে ভাবার চিন্তা করো। দেখো এটা হচ্ছে তাহলে কি আমার দক্ষিণ পূর্ব, ঠিক আছে, এটা হচ্ছে আমার দক্ষিণ পূর্ব। আচ্ছা, এখন দক্ষিণ পূর্ব এবং আরও একটা অঞ্চলের কথা বলেছি সেটা হচ্ছে উত্তর পূর্ব পাহাড়িয়া অঞ্চল, উত্তর পূর্ব পাহাড়িয়া অঞ্চল। আচ্ছা, তাহলে এটা যদি আমার দক্ষিণ পূর্ব হয়, আমার ম্যাপ থেকে উত্তর কোন দিকে? এই দিকে আমার উত্তর, এবং উত্তর পূর্ব তাহলে কোথায় হবে? উত্তর, এবং এরপরে হচ্ছে আমার পূর্ব, এটা হচ্ছে আমার উত্তর পূর্ব। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, উত্তর পূর্বটা হচ্ছে বেসিক্যালি আমার সিলেট। হ্যাঁ, উত্তর পূর্বটা হচ্ছে বেসিক্যালি আমার সিলেট। এরপরে আমরা ম্যাপের মাধ্যমে আরও ক্লিয়ারলি দেখবো আমরা আসলে বেসিক্যালি কোন জায়গাগুলোকে বোঝাচ্ছি, আমাদের ম্যাপ আছে প্রত্যেকটা ইয়াতেই। আচ্ছা, তো পরবর্তীতে যাই। এরপরে আসো প্লাইস্টোসিন কালের চত্বর। প্লাইস্টোসিন কালের চত্বর, প্লাইস্টোসিন কালের চত্বর আমাদের কতখানি আছে? 8% আছে, অর্থাৎ আমাদের টোটাল যে মানে টোটাল যে আমাদের হচ্ছে ভূমি এইটার 8% হচ্ছে আমার প্লাইস্টোসিন কালের চত্বর। আচ্ছা, নষ্ট টিভি শিক্ষার আলো জ্বালাতে আবার ব্যাটারি নিয়ে চলে আসলাম, ভাই কি নাম? আচ্ছা, আতিয়া, কক্সবাজার ছিল। ওকে, ঠিক আছে। তারপরে তামান্না আক্তার, কোন চ্যাপ্টার পড়ানো হচ্ছে? আপু আমরা এখন সেকেন্ড চ্যাপ্টার পড়তেছি, বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। সানজিদা আক্তার, উম্মা তুই ক্লাস করতেছিস? শান্তা আক্তার, হ্যাঁ ক্লাস করো, সমস্যা নেই, সবাই এখান থেকে বেনিফিটেড হবা ইনশাল্লাহ, সবাই বেনিফিটেড হবা, ঠিক আছে। সো আমরা দেখলাম ওই পাশে কি আমার টারশিয়ারি যুগের পাহাড় কোন জায়গায় অবস্থিত, আমরা একটা আইডিয়া নিলাম ম্যাপের ভেতরে কোথায় এগুলো অবস্থিত। এটা হচ্ছে আমার বেসিক্যালি কি চট্টগ্রামের দিকে আর সিলেটের দিকে আমার পাহাড়গুলো অবস্থিত। হ্যাঁ, এখন আসে আমরা হচ্ছে যেটা হচ্ছে আমার প্লাইস্টোসিন যুগের চত্বর অথবা সোপান। সোপান অর্থ বেসিক্যালি বলতে মানে তোমার সিঁড়ি টাইপের বোঝায়। হ্যাঁ, তো এটা কি প্লাইস্টোসিন যুগের, অর্থাৎ এটা হচ্ছে আমার টারশিয়ারি যুগের ছোট ভাই, টারশিয়ারির ছোট ভাই। টারশিয়ারি যুগের পরে এই মানে টারশিয়ারি যুগের পরে এগুলো আসলে হয়েছিল, এই জন্য এটা টারশিয়ারি যুগের ছোট ভাই হিসেবে তোমরা মনে রাখতে পারো। সো এখানে কি কি আছে? এখানে আছে হচ্ছে আমার বরেন্দ্র অঞ্চল। হ্যাঁ, একটু পরে আমরা ঢুকবো, বরেন্দ্রতে ঢুকবো। তারপরে কি আছে? মধুপুরের গড় আছে। তারপরে আছে হচ্ছে লালমাই পাহাড়। তারপরে আছে লালমাই পাহাড়, এটা হচ্ছে আমার প্লাইস্টোসিন যুগ।
প্লাইস্টোসিন যুগের ভেতরে পাবো কি বরেন্দ্র পাবো, এরপরে পাবো হচ্ছে মধুপুরের গড়, তারপরে পাবো লালমাই পাহাড় পাবো। এরপরে প্লাবন সমভূমি আছে হচ্ছে আমাদের 8%, অর্থাৎ সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, মানে 2 দিন আগে যেটা হয়েছে আর কি। হ্যাঁ, তো এখানে কি কি পাবো, বদ্বীপ পাবো এবং উপকূলীয় যে হচ্ছে স্থানগুলো সেই জায়গাগুলো আমরা পাবো। এটা আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকলে একদম ক্লিয়ারলি দেখতে পাবো জিনিসগুলো। তো আসো আমরা ভেতরে যাই। ওকে, সো টারশিয়ারি যুগের পাহাড়গুলোর বৈশিষ্ট্য। হ্যাঁ, টারশিয়ারি যুগের পাহাড়গুলোর বৈশিষ্ট্য একবার আমরা মোটা দাগে দেখে নিব। ঠিক আছে, টারশিয়ারি যুগের পাহাড়গুলোর বৈশিষ্ট্য আমরা একদম মোটা দাগে দেখে নেব। দেখো, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ আগেই বলেছি, আরও একবার শুনে নাও। টারশিয়ারি যুগের পাহাড়গুলো বেসিক্যালি, টারশিয়ারি যুগ বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে আজ থেকে প্রায় 6,60,00,000 বছর পূর্ব থেকে প্রায় 26 লাখ বছর পূর্ব পর্যন্ত যে টাইম ফ্রেম, এটাকে আমরা বলতেছি টারশিয়ারি যুগ। এর আগেও দুইটা আছে, একটা হচ্ছে প্রাইমারি, তারপরে সেকেন্ডারি, এরপর আসে টারশিয়ারি। তো এত কিছু আমাদের জানার দরকার নাই, আমাদেরকে জাস্ট জানতে হবে টারশিয়ারি যুগ। সো টারশিয়ারি যুগ সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এই সময়ে যে বিষয়টা হয়েছিল, সেই সময় তোমার মনে করো ডাইনোসর বিলুপ্তি হয়েছিল। এই টারশিয়ারি যুগে ডাইনোসর বিলুপ্তি হয়ে আমাদের পৃথিবীতে তোমার হচ্ছে স্তন্যপায়ী যে প্রাণী, এগুলোর বিচরণ বেসিক্যালি শুরু হয়। এটা হচ্ছে আমার টারশিয়ারি যুগের দিকে। সো এটা হচ্ছে আমার টারশিয়ারি যুগের টাইমে। আরও কি হয়, আমাদের যে হিমালয় আছে, নেপালের হিমালয় পর্বত শৃঙ্গটা কিন্তু এই টারশিয়ারি যুগের। সো টারশিয়ারি যুগের যে পাহাড়গুলো আছে আমাদের এখানে, এটা বেসিক্যালি হিমালয়েরই বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেল হতে পারে। দেখো না, একই ব্যাচের অনেকগুলো ফ্রেন্ড থাকো না, একই ক্লাসে, একই সাথে তোমরা এইচএসসি দাও, এসএসসি দাও, জেএসসি দাও, ঠিক সেই রকমই এরাও ধরো মোটামুটি হিমালয়ের সাথেই বেড়ে উঠেছে, হিমালয়ের সাথেই এরও ধরো মনে করো বড় হয়ে ওঠা। এই জন্য বেসিক্যালি আমি বলতেছি এটা হচ্ছে কি হিমালয়ের বন্ধু হচ্ছে আমাদের টারশিয়ারি যুগের পাহাড়গুলো। ঠিক আছে, তো টারশিয়ারি যুগের পাহাড়গুলোর একটু বৈশিষ্ট্যগুলো ছোট্ট করে একটু আমরা পড়ে নেই, যেগুলো কি ইনফরমেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই ইনফরমেশনগুলো আমরা একটু দেখার চেষ্টা করি টারশিয়ারি যুগের পাহাড়ের ভেতরে। ওকে, ফার্স্ট অফ অল যেটা বলছে সেটা হচ্ছে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় সৃষ্টি। এজন্যই বললাম হিমালয়ের বন্ধুকে টারশিয়ারি যুগের পাহাড়। ঠিক আছে, হিমালয়ের বন্ধুকে টারশিয়ারি যুগের পাহাড়। ওকে, অ্যান্ড দেন তারপরে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। একটু আগে আমরা জিনিসটা দেখালাম, দক্ষিণ পূর্বাঞ্চল অর্থাৎ এবং উত্তর পূর্বাঞ্চল। দক্ষিণ পূর্বাঞ্চল মানে কি, আমার দক্ষিণে কে আছে, কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এগুলো আছে আমার দক্ষিণে। দক্ষিণ পূর্ব অর্থাৎ দক্ষিণ পূর্বে আমার এই জায়গাগুলোর অবস্থান, এবং উত্তরে কে আছে আমার, উত্তরে হচ্ছে আমার সিলেট, সুনামগঞ্জ, এই যে জায়গাগুলো, এটা হচ্ছে আমার উত্তর পূর্বের দিকে। ঠিক আছে, ওকে। আরও ঝাপসা দেখছি। আচ্ছা ভাইয়া, প্রথম থেকে বুঝালে একটু ভালো হতো। আমি যেগুলো বলতেছি, প্রথমে যে কথাগুলো বলছি সেগুলো আরেকবার রিপিট করতেছি, প্রথম থেকে বুঝালে ভালো হতো। তামান্না আক্তার, জি আপু আমি প্রথম থেকে বলছি, সমস্যা নাই। জয় বলেছে, ভাইয়া আপনি কি কামব্যাক 2.0-তে ভূগোলের ক্লাস নিবে, যা সামনের মাসে 15 তারিখ থেকে শুরু হবে? জি ভাইয়া, সেটা নিব। সাদাত হোসেন হৃদয়, প্লাবন কি? প্লাবন যদি সহজে বুঝতে চাও তো বলে না যে বানের জলে ভাসে আসছি, তো বানের জলে যেগুলো ভেসে আসে বা নদীতে যে স্রোতগুলো নিয়ে যায় সেগুলো আসলে আমরা প্লাবন বলতেছি, অর্থাৎ যে জায়গাগুলো প্লাবিত হয়েছে। হ্যাঁ, পানির ওভারফ্লো বা পানির যে স্রোতের জন্য যে জায়গাগুলো প্লাবিত হয়েছে সেগুলোকে আমরা বলতেছি প্লাবন। ওকে, সো আচ্ছা আরও একবার আমি চিত্রটা একটু ছোট করে আঁকিয়েই দেই। এটা হচ্ছে এটা আমার ইস্ট অর্থাৎ পূর্ব, এটা আমার উত্তর, নর্থ, দক্ষিণ এবং পশ্চিম। সো এই জায়গাতে মানে দক্ষিণ পূর্বতে আছে হচ্ছে আমার চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, টারশিয়ারি যুগের যে পাহাড়গুলো। আর এইখানে ধরো যে আছে যেটা আমার উত্তর পূর্বে, সেটা হচ্ছে আমার সিলেট, সুনামগঞ্জ, এই যে জায়গাগুলো, সেটা হচ্ছে আমার উত্তর পূর্বস্থল। ঠিক আছে, সো হিমালয়ের পর্বে উত্থিত হয়েছিল আমার টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। এরপরে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই যে এখন যেটা দেখাইলাম তাজিংডং বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত, এটার উচ্চতা কত, 1231 মিটার। যারা অ্যাডমিশন টেস্ট দেয়, যারা চাকরির প্রিপারেশন, চাকরির বিভিন্ন পরীক্ষা দেয়, তাদের এইগুলো প্রশ্নগুলো বারবারই আসে। সেই জন্য বললাম আজকের ক্লাসটা সবার জন্য ইম্পর্টেন্ট, সবার জন্যই আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট। তোমরা এবং এখান থেকে ভালো রকমের প্রশ্ন তোমাদের এইচএসসিতেও কমন আসে, মানে অনেকগুলো প্রশ্ন আসে এখান থেকে, এমসিকিউ আসে, সিকিউ আসে। আচ্ছা, এরপরে কি হয়, এই পাহাড়গুলোতে কি জুম চাষ করা হয়। আই থিঙ্ক তোমরা জুম চাষ সম্পর্কে জানো, তাই না? পাহাড়গুলোতে জুম চাষ করা হয়, যে আমরা ছোটবেলায় পড়ছিলাম সমাজ বইয়ে, যে পাহাড়ের মাটিগুলোকে তোমার হচ্ছে চাষ উপযোগী করে এগুলোকে গর্ত করে জুম চাষ করা হয়। বর্তমানে কিন্তু জুম চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে, বুঝছো? জুম চাষের ফলে যেটা হয়, আমাদের যে পাহাড়ি যে মাটিগুলো আছে সেগুলো কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে, পাহাড়ি যে ভূমিগুলো আছে সেগুলো ক্ষয় হয়ে যাচ্ছে। এই জন্য বর্তমানে জুম চাষকে আসলে নিরুৎসাহিত করা হচ্ছে। তো যাই হোক, সেটা আমাদের আলোচনার বিষয় না। এরপরে আসো আমরা দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চল সম্পর্কে একটু জানি। হ্যাঁ, দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চল সম্পর্কে আমরা একটু জানি। ওকে, তোমরা একটু কমেন্ট করো তো, দক্ষিণ পূর্ব অঞ্চল বলতে আমি কি বলছিলাম, দক্ষিণ পূর্ব আমি অঞ্চল সম্পর্কে কি বলছিলাম, একটু বলতে পারবা তোমরা কেউ?
দক্ষিণ পূর্ব অঞ্চল বলতে আমরা কোন অঞ্চলটাকে বুঝাইতেছি? দক্ষিণ পূর্ব অঞ্চলটাকে বলতে আমরা কোন অঞ্চলকে বুঝাইতেছি একটু কাইন্ডলি বলো তো। আচ্ছা ঠিক আছে, দক্ষিণ পূর্ব অঞ্চল, আমার এখানে হয়তো কমেন্ট আসতে একটু ডিলে হইতেছে, সমস্যা নাই। দেখো দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চলের একটু বৈশিষ্ট্য সম্পর্কে জানি। চট্টগ্রাম বিভাগের অংশ বিশেষ, এই দেখো আমার দক্ষিণ পূর্ব অঞ্চল। এই যে এটা হচ্ছে আমার দক্ষিণ পূর্ব অঞ্চল, এটা কি দক্ষিণ পূর্ব অঞ্চল, ঠিক আছে। সো কি বলতেছে, চট্টগ্রাম বিভাগের অংশ বিশেষ, অর্থাৎ এইদিকে কি আমার এইদিকে আমার দক্ষিণ এবং এইদিকে পূর্ব, সো দক্ষিণ পূর্ব, এটা হচ্ছে আমার দক্ষিণ পূর্ব দিক এবং এটা হচ্ছে আমার দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়, এটা হচ্ছে আমার দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়, ঠিক আছে। এবং এরপরে কি বলতেছে, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান। তো যাদের একটু ম্যাপ সম্পর্কে ন্যূনতম আইডিয়া আছে বা ম্যাপ যাদের আছে তাদের তাদের এইখানে হচ্ছে তোমার যে দক্ষিণ পূর্ব অঞ্চল বলতে এই দেখো খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান, এই জায়গাটুকুকেই বেসিক্যালি বুঝাইতেছে, এই জায়গাটুকুকেই বেসিক্যালি বুঝাইতেছে আমার দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়ের জায়গা। পাহাড়ের গড় উচ্চতা কত? 610 মিটার। গড় উচ্চতা কত? 610 মিটার। অর্থাৎ এখানে যে পাহাড়গুলো আছে সেগুলোকে যদি আমরা সবগুলোকে যোগ করে যদি এর সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে গড় উচ্চতা কত পাবো? 610 মিটার। 610 মিটার হবে হচ্ছে আমার গড় উচ্চতা। চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, হ্যাঁ থ্যাংক ইউ তামান্না আক্তার, ঠিক বলেছো তুমি। সাদাত হোসেন হৃদয়, চট্টগ্রাম, জি ভাইয়া তুমিও ঠিক বলেছো। ওকে 600 মিটার, ওকে 600, 610, হ্যাঁ ঠিক আছে। নুরুন নবী, ক্লাস কখন স্টার্ট হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। চিত্রটা বোঝা যায় না, চিত্র বোঝা যাবে, সমস্যা নাই। তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দিবনি, তখন তোমরা ভালো করে বুঝতে পারবে। এই জন্য ক্লাসটাকে একটু শেয়ার করে ইনবক্সে মেসেজ করো, সবাই চলে আসবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, সো এটা হচ্ছে কি আমার চট্টগ্রামের যে আমাদের হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চলের যে পাহাড়গুলো, এবং গড় উচ্চতা কত? 610 মিটার। আর পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পশ্চিম থেকে পূর্ব দিকে বৃদ্ধি পাচ্ছে বলতে কি বোঝাচ্ছে? এটা কি আমার ওয়েস্ট না? এখন যখন আমি ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাব, মানে পশ্চিম থেকে যখন পূর্ব দিকে যাব, তখন এই দেখো এই দিক থেকে পাহাড়ের যে আকৃতি সেগুলো তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে। মানে এই দিকে ধরো একটু ছোট, এই দিকে আসলে আর একটু বড়, এই দিকে আসলে আরও একটু বড়, এইরকমভাবে বৃদ্ধি পেতে যাচ্ছে যখন আমি পশ্চিম থেকে পূর্ব দিকের দিকে যাচ্ছি, ঠিক আছে। পাহাড়ের গায়ে রাবার, তুলা এগুলো চাষ করা হয়। অর্থাৎ আমার যে পাহাড়টা আছে, পাহাড়ের গায়ে কি কি চাষ করি আমরা? রাবার চাষ করে থাকি, তুলা চাষ করে থাকি, এবং এখানে সেগুন, গর্জন, নাগার্জুন, চিকরাশি, সেগুন, গর্জন, নাগার্জুন, চিকরাশি এই ধরনের উদ্ভিদ পাওয়া যায়, বুঝছো? এই ধরনের উদ্ভিদ পাওয়া যায় কোথায়? দক্ষিণ পূর্ব যে হচ্ছে আমার অঞ্চলের যে পাহাড়ি অঞ্চলটা আছে, দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চল, এই জায়গাতে। ওকে, পরেরটাই যাই। এরপরে হচ্ছে কি আমার উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল। এরপরে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল, আরবিতে নাম 610 মিটার। সরি আপু, তোমার নামটা আমি পড়তে পারি নাই, যেহেতু অ্যারাবিক, আমি অ্যারাবিক পড়তে পারি না ভালো মতো। আচ্ছা, এমডি আজহার সোনার, ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ঠিক আছে, এখন আমার উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলটা দেখি। উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলে কি আছে? তাহলে উত্তর পূর্ব, আমার সিলেটের দিকটা আমরা বারবার আলোচনা করছি, এইদিকে হচ্ছে আমার উত্তর, এইদিকে আমার পূর্ব, সুতরাং উত্তর পূর্ব বলতে বেসিক্যালি আমরা এই জায়গাটুকুকে বুঝতে পারছি, অর্থাৎ সিলেটের দিকের পাহাড়গুলোকেই আমরা মিন করতেছি, ঠিক আছে। এখন উত্তর পূর্ব দিকের পাহাড়ের ভেতরে যেটা হচ্ছে সব উত্তর পূর্ব যে পাহাড়ি অঞ্চল আছে সেখানে কি কি আছে? সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ প্রভৃতি। অর্থাৎ সিলেট বিভাগের যে 4টা জেলা আছে, এই 4টা বিভাগ নিয়েই, মানে এই 4টা জেলা নিয়ে হচ্ছে আমার উত্তর পূর্ব দিকের পাহাড়ি অঞ্চল। পাহাড়গুলোর গড় উচ্চতা কত? 244 মিটার। গড় উচ্চতা 244 মিটার। প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং এখানে চা উৎপন্ন হয়। চা উৎপাদন হওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত যেমন দরকার, একই সাথে প্রয়োজন পানিটা যেন জমে না থাকে। অর্থাৎ বৃষ্টিপাত হবে কিন্তু পানি যেন জমে না থাকে। পাহাড়ি অঞ্চল যেহেতু ঢাল বিশিষ্ট, উঁচু থেকে নিচুর দিকে, সুতরাং পানি নিচের দিকে গড়িয়ে যায়, এই জন্য এখানে কি হয়? প্রচুর পরিমাণে চা উৎপাদন হয়। হ্যাঁ, আমার সিলেট, মৌলভীবাজারের ওইদিকে প্রচুর পরিমাণে চা উৎপন্ন হয়। প্রাকৃতিক খনিজ পাওয়া যায়, বুঝছো? প্রাকৃতিক খনিজ পাওয়া যায় এবং চা উৎপন্ন হয়। আমরা এর আগে তোমার গত বছর আমি দার্জিলিংয়ে গেছিলাম, ওখানেও প্রচুর পরিমাণে চা হয় এবং চায়ের কোয়ালিটি খুবই ভালো। অর্থাৎ পাহাড় যত বেশি উঁচু সেখানে তোমার চায়ের কোয়ালিটি তত ভালো হয়, সেখানে তোমার পানি জমে থাকার কোনো সম্ভাবনা হয় না, বৃষ্টিপাত মোটামুটি হয়। সো গাছের জন্য একদম অনুকূল একটা পরিবেশ ওখানে জন্মানোর জন্য। এবং আরও একটা কথা বলছে, দেখো প্রাকৃতিক খনিজ সম্পদ পাওয়া যায়।
প্রাকৃতিক খনিজ সম্পদ পাওয়া যায়। আচ্ছা, তোমাদের যদি কারো যদি বাসা ধরো সিলেটের দিকে হয়ে থাকে বা নাও হয়ে থাকে সমস্যা নাই, সিলেটের দিকে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এখানে ধরো সিলেট, তারপর সুনামগঞ্জের এদিকে বেসিক্যালি আমাদের যে গ্যাস কারখানা আছে, তারপরে আমাদের হচ্ছে তেলের গ্যাসের হচ্ছে তোমার খনি আছে, তেলের খনি আছে, হ্যাঁ, এগুলো কিন্তু বেসিক্যালি আমার সিলেটের দিকে, অর্থাৎ খনিজ সম্পদ কিন্তু এখানে আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি, মানে মিনারেল কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় সেখানে। মিনারেল ওয়াটার না, মিনারেল প্রোডাক্ট যেগুলো, মানে আমাদের খনিজ যেসব সম্পদগুলো আছে, খনিজ যেসব উপাদানগুলো আছে সেগুলো আমরা পেয়ে থাকি কোথায়? আমাদের সিলেটের এলাকায়, অর্থাৎ বাংলাদেশের যে দক্ষিণ পূর্ব এলাকার যে পাহাড়গুলো আছে টারশিয়ারি যুগে যেগুলো হয়েছিল সেইখানে। সো এটা ছিল আমাদের টারশিয়ারি যুগের পাহাড়ের বৈশিষ্ট্য। এবার আমরা যাই প্লাইস্টোসিন কালের সোপানে। ওকে, প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। আচ্ছা, এখানে প্লাইস্টোসিন কালের সোপানসমূহ সম্পর্কে যদি আমরা জানি, তাসফি কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে? আমি নিউ তাই বুঝতেছি না আপু, এটা হচ্ছে ভূগোলের ক্লাস, অ্যারাবিক। আমার নাম অ্যানি। ও আচ্ছা, ঠিক আছে আপু, তোমার নাম অ্যানি, সরি আমি বুঝতে পারি না, কারণ আমি অ্যারাবিক পড়তে পারি না। হ্যাঁ, সাদাত হোসেন হৃদয়, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমরা পড়াশোনায় মনোযোগ দিই। হ্যাঁ, আমরা আজে বাজে চ্যাটিং না করে আমরা পড়াশোনায় মনোযোগ দিই। প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, এটা কি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালগড় এবং কুমিল্লার যে লালমাই পাহাড়, এটাকে বোঝাইতেছে কি আমার প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। অর্থাৎ প্লাইস্টোসিন কালের সোপানের ভেতরে কি পাবো? উত্তর পশ্চিমাঞ্চলের বরেন্দ্রভূমি পাবো। উত্তর পশ্চিমাঞ্চলের বরেন্দ্রভূমির ভেতরে যদি তাকাই, বেসিক্যালি আমরা পাবো কি ওখানে ওই যে দিনাজপুর, রাজশাহী, বগুড়া, এই অঞ্চলগুলা। হ্যাঁ, এবং তারপরে কি মধুপুর ও ভাওয়ালগড়। হ্যাঁ, মধুপুর ও ভাওয়ালগড় এটা বেসিক্যালি আমার টাঙ্গাইল, গাজীপুর আর হচ্ছে ময়মনসিংহে। মধুপুর ও ভাওয়ালগড় কোথায়? মধুপুর ও ভাওয়ালের গড় যেটা হচ্ছে, এটা হচ্ছে আমার টাঙ্গাইল, ময়মনসিংহ আর গাজীপুরে। এবং এখানকার মাটি কি লালচে ও ধূসর, অর্থাৎ বরেন্দ্রভূমির মাটি লালচে ও ধূসর। আচ্ছা, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধুপুর গড় এবং গাজীপুর জেলার ভাওয়ালের গড়, হ্যাঁ এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য। আর লালমাই পাহাড়ের পাদদেশে আলু, তরমুজ চাষ করা হয়। তোমাদের কারো বাসা যদি কুমিল্লায় থাকে তাহলে তোমরা এই লালমাই পাহাড় সম্পর্কে হয়তো জানতে পারবে। এবং লালমাই পাহাড়ের যে পাদদেশ আছে সেখানে আমরা কি করে থাকি? আলু, তরমুজ এগুলো চাষ করে থাকি। লালমাই পাহাড়ের রং লাল, তরমুজেরও রং লাল। হ্যাঁ, আর আলু তো সব জায়গায় কমন। সো আলু আর হচ্ছে তরমুজটা চাষ হয় কোথায়? আমার লালমাই পাহাড়ের পাদদেশে। আর বরেন্দ্রভূমি বলতে কি বোঝায়? উত্তর পশ্চিমাঞ্চলের বরেন্দ্রভূমি। প্লাইস্টোসিন কালের সোপান বলতে উত্তর পশ্চিমাঞ্চলের বরেন্দ্রভূমি। আচ্ছা, বরেন্দ্রভূমি, বর শব্দের অর্থ হচ্ছে আশীর্বাদ বা দোয়া, আর ইন্দ্র শব্দের অর্থ হচ্ছে দেবতাদের রাজা, বুঝছো? সো এটা বেসিক্যালি বরেন্দ্রভূমির যদি আক্ষরিক অর্থ বিশ্লেষণ করতে যাই তো এরকম। তো আরও অনেক পৌরাণিক ব্যাখ্যা আছে, ওইদিকে আমরা না যাই। বেসিক্যালি বরেন্দ্রভূমি যেটা বোঝায় সেটা হচ্ছে আমার উত্তর পশ্চিমাঞ্চলের অংশগুলো, অর্থাৎ রাজশাহী, দিনাজপুর, রংপুর, হ্যাঁ এই জায়গাগুলোকে আমরা বলতেছি কি বরেন্দ্রভূমি। এরপরে মধুপুর ও ভাওয়ালের গড়, অর্থাৎ যেটা হচ্ছে আমার ময়মনসিংহ, টাঙ্গাইল আর গাজীপুর জেলায়, সেটা হচ্ছে আমার মধুপুরের ভাওয়ালের গড়। এবং কুমিল্লার লালমাই পাহাড়, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার প্লাইস্টোসিন কালের সোপান। ওকে, তো এরপরে যেটা হচ্ছে আমাদের এইচএসসি 27-এর জন্য মিশন A+ কোর্স আছে এবং এইচএসসি 26-এর জন্য কামব্যাক 2.0 কোর্স আছে। এখানে তোমাদের অনেকগুলো ক্লাস পাচ্ছ, টোটাল অনেক ক্লাস পাবা এখানে, বাংলা, ইংরেজি, আইসিটি এগুলো তো পাচ্ছ। সাথে তোমাদের যেগুলো গ্রুপ সাবজেক্ট আছে, গ্রুপ সাবজেক্টের ক্লাসও তোমাদেরকে প্রোভাইড করা হবে। সুতরাং দেরি না করে কোর্সে এনরোল করে নিও। আচ্ছা, এরপরে আসি একটু আমরা বরেন্দ্রভূমি সম্পর্কে জানতে। ঠিক আছে, একটু বরেন্দ্রভূমি সম্পর্কে জানতে একটু জানি। ঠিক আছে, আচ্ছা একটু পড়াশোনায় মনোযোগ দিই আমরা। হ্যাঁ, পড়াশোনায় একটু মনোযোগ দেই। বরেন্দ্রভূমি, ওকে, আচ্ছা বরেন্দ্রভূমি বলতে বেসিক্যালি বোঝায় কাকে? এই যে আমাদের নবাবগঞ্জ আছে, বগুড়া, রাজশাহী, রংপুর, আমার অত্যন্ত পছন্দের দিনাজপুর এবং এই সমস্ত এলাকাগুলোকে আমরা বলতেছি আমার বরেন্দ্রভূমি। যদি ম্যাপে দেখো এই যে জায়গাটা দেখতেছো না, এটাই বেসিক্যালি আমার বরেন্দ্রভূমি, বুঝছো? এখানে দিনাজপুর আছে, রাজশাহী আছে, তারপরে মনে করো এই যে আমাদের চাপাই আছে, হ্যাঁ, তারপরে বগুড়ার এই যে অংশটুকু আছে, এটা হচ্ছে আমার বরেন্দ্রভূমি। ঠিক আছে, এখানে কি এটা হচ্ছে আমার বরেন্দ্রভূমি, এটা হচ্ছে আমার বরেন্দ্রভূমি। ওকে, তারপরে কি মাটির রং হলুদ থেকে লালচে হলুদ, অর্থাৎ বরেন্দ্রভূমির দিকে যখন আমরা যাব তখন দেখতে পাবো কি মাটির রং হলুদ থেকে লালচে হলুদ। বরেন্দ্রভূমিতে বেসিক্যালি বৃষ্টিপাত খুবই কম হয়। তোমরা হয়তো জানো, আমরা যারা রাজশাহীর দিকে আছে, আমার নিজের বাসাও রাজশাহীতে,
তো ওই দিকটা আমাদের ওখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ খুবই পরিমাণ কম হয় ওইখানে, হ্যাঁ। এবং ওইখানে যে মাটিগুলো আছে ওই মোটামুটিভাবে বরেন্দ্র অঞ্চলে লাল মাটি, লালচে মাটি, হলুদ মাটি এটা দেখা যায়। তামান্না আক্তার, এত কিছু কীভাবে মনে রাখবো ভাইয়া? এত কিছু তো কঠিন কিছু না আপু, একদমই সহজ। আজহার সোনার, আমার বাড়ি বরেন্দ্রভূমি রাজশাহী, হ্যাঁ ঠিক আছে রাজশাহী। এত কিছু কীভাবে মনে রাখবো? এত কিছু তো না রে ভাই, এগুলো একদম সহজ জিনিস। তুমি ম্যাপের দিকে তাকাবা, জাস্ট একটু মনে করার চেষ্টা করবে, একটু রিকল করার চেষ্টা করবো, কিছুই না, একদম সহজ জিনিস এটা। আবিদা ইয়াসমিন, স্যার বগুড়ার আছি আমি। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, যেহেতু বগুড়ার আছো সুতরাং তুমি তো তুমি অবশ্যই আমাদের বরেন্দ্রভূমি সম্পর্কে, পুণ্ডনগর সম্পর্কে, এগুলো সম্পর্কে ধারণা পেয়ে থাকবা। সো এখানে আমার মাটির রং কেমন? হলুদ থেকে লালচে হলুদ মতো, হ্যাঁ। বরেন্দ্রভূমির পানির রং হচ্ছে হলুদ থেকে লালচে হলুদ পর্যন্ত, হলুদ মতো। পশ্চিমে আমার মহানন্দা আর পূর্বে হচ্ছে করতোয়া, অর্থাৎ পশ্চিমে মহানন্দা পূর্বে করতোয়া, মানে এই দেখো এই যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ আছে না, এইদিকে মানে বরেন্দ্রভূমির পশ্চিমে এটা না, এখানে হচ্ছে আমার মহানন্দা, এই দিক দিয়ে আমার মহানন্দা প্রবেশ করছে। আর পূর্বে কি? পূর্বে হচ্ছে আমার করতোয়া, অর্থাৎ এই যে বগুড়ার এইদিকে করতোয়া, এই জন্য বলতেছে পশ্চিমে হচ্ছে মহানন্দা, অর্থাৎ এই জায়গাতে আমার মহানন্দা নদী, আর পূর্বে হচ্ছে আমার করতোয়া। এই যে পূর্বে হচ্ছে এই তো এই জায়গাটুকু হচ্ছে আমার করতোয়া, এই করতোয়া নদী এবং মহানন্দা নদী দ্বারা বেষ্টিত আমাদের বরেন্দ্রভূমি। এরপরে কৃষি উপযোগী ধান, পাট, পান, ভুট্টা এগুলো প্রচুর পরিমাণে হয়। আমাদের রাজশাহীর দিকে তোমার মোহনপুর বা কেশরহাটের ওইদিকে যদি কেউ যায়, মানে এই এলাকাগুলোতে, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পানের বর দেখতে পাওয়া যায়, অর্থাৎ মানে পানের বাগান যেগুলো, যেখানে পান টান চাষ করা হয়। এবং এর পাশাপাশি তোমার মনে করো পাট, ধান, ভুট্টা এগুলোও কিন্তু প্রচুর পরিমাণে হয় আমাদের বরেন্দ্রভূমিতে। সো এটা ছিল হচ্ছে আমাদের বরেন্দ্রভূমির বৈশিষ্ট্য, হ্যাঁ। প্লাইস্টোসিন কালের ভেতরে বরেন্দ্রভূমির বৈশিষ্ট্য ছিল আমাদের এইটা। তামান্না আক্তার, রাজশাহীতে প্রচুর গরম। জি আপু, রাজশাহীতে প্রচুর গরম। নুরুন নবী বন, ওকে ঠিক আছে, আমরা পরবর্তীতে যাই। এটা ছিল আমাদের বরেন্দ্রভূমি। এরপরে আসো মধুপুর ও ভাওয়ালের গড়, মধুপুর ও ভাওয়ালগড়। আচ্ছা, সো মধুপুর ও ভাওয়ালগড়, আচ্ছা মধুপুর গড়ের ভেতরে কে কে আছে? ময়মনসিংহ আছে এবং টাঙ্গাইল আছে। মধুপুর গড়ের ভেতরে কে কে আছে? ময়মনসিংহ আছে এবং টাঙ্গাইল আছে। এরপরে ভাওয়ালগড়ে কে কে আছে? ভাওয়ালগড়ের ভেতরে আছে হচ্ছে আমার ঢাকা এবং গাজীপুর। ভাওয়ালগড়ের ভেতরে আছে হচ্ছে আমার ঢাকা এবং গাজীপুর। হ্যাঁ, ভাওয়ালগড়ের ভেতরে আছে ঢাকা এবং গাজীপুর। আচ্ছা, এই জায়গাগুলোর একটু বৈশিষ্ট্য দেখি, এখানে কি আছে? শাল, গজারি বৃক্ষ, হরিতকি, আমলকি এগুলো প্রচুর পরিমাণে কোথায় হয়? আমার এই যে তোমার হচ্ছে যে আমার এই এটা যে হচ্ছে আমার যে গড় আছে ভাওয়ালগড় এবং মধুপুরের গড়, এখানে গাছগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। আয়তন কত? 4103 বর্গ কিলোমিটার, 4103 বর্গ কিলোমিটার আয়তন। এবং মাটি কি? লাল এবং কঙ্করময়। মাটিটা কি হবে? লাল এবং কঙ্করময়। ওকে, আচ্ছা কে বলছে জানো? আচ্ছা, গড় কি একজন জিজ্ঞেস করলো? আচ্ছা ভাইয়া, গড় মানে এই গড় মানে তোমার হচ্ছে গণিতের গড় না, যে তুমি রাশিগুলোর হচ্ছে সংখ্যা দ্বারা যোগফলকে ভাগ করবা আর গড় পেয়ে যাবা। এই গড় বলতে বোঝায় যে মাটি একটু উত্থিত হয়ে যে একটু যে উঁচু আকার যে ধারণ করে না, এটাকে বেসিক্যালি আমরা এখানে গড় হিসেবে বলছি, ঠিক আছে। আচ্ছা জয়, এই গড় সেই গড় না রে পাগলা? হ্যাঁ, আসলে এই গড় হচ্ছে সেই গড় না যেই গড় তোমরা মনে করতেছো। আচ্ছা ঠিক আছে, সো এটা হচ্ছে আমার আচ্ছা ওইখানে আমরা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখতে ভুলে গেছিলাম। আমার যে বরেন্দ্রভূমি ছিল না ভাইয়া, বরেন্দ্রভূমির আয়তন ছিল হচ্ছে 9320 বর্গ কিলোমিটার। বরেন্দ্রভূমির আয়তন ছিল 3920 বর্গ কিলোমিটার। ওকে ঠিক আছে, আমরা পরবর্তীতে যাই, একটু মনোযোগ দিও। এটা হচ্ছে আমার কি? মধুপুর ও ভাওয়ালগড়। আচ্ছা, আর আরও একটা ইনফরমেশন, সেটা হচ্ছে এই যে আমার মধুপুর ও ভাওয়ালের যে গড় আছে, নগরায়নের ফলে দিন দিন আয়তন কমছে। অর্থাৎ এখানে ধরো মানুষ এখন প্রচুর পরিমাণে ধরো ওই যে টুনাটুনি সংসার পাততেছে, বিয়ে করছে। এখন বিয়ে করার পরে তো থাকার জন্য বাসস্থান লাগবে, এখন চলে যাচ্ছে কোথায়? এই ধরো এই যে গড়, মানে এখানে যে আমাদের যে মোটামুটি এই জায়গাগুলো আছে এগুলোতে চলে যাচ্ছে, গাছপালা কাটছে, এই বনভূমিগুলোকে মানে এই গড়গুলোকে সমান করছে, বাসা বানাচ্ছে, থাকছে। এই জন্য বলতেছে নগরায়নের ফলে দিন দিন আয়তন কমছে, অর্থাৎ টুনাটুনির সংসার পাতার জন্য আমার এই জায়গাগুলো দিন দিন কমে যাচ্ছে, ঠিক আছে। এই জায়গাগুলো দিন দিন কমে যাচ্ছে। আচ্ছা, এই যে গড় দেখো, এখানে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের মধুপুরের গড়। এখানে বেসিক্যালি মধুপুর আর ভাওয়ালগড়, যেটা এই যে ময়মনসিংহের কিছু অংশ, এখানে ধরো আমার টাঙ্গাইল, এই যে টাঙ্গাইল জেলার একটু অংশ, আর এই যে সাথে এই যে গাজীপুর, এটাকে নিয়ে হচ্ছে আমার মধুপুর ও ভাওয়ালগড়। এইটুকুকে নিয়ে আমার মধুপুর ও ভাওয়ালগড়। তারেক হাসান ভাই, আমি ভূগোল বুঝি না, পার্সোনালভাবে কি ক্লাস নেন আপনি? না ভাইয়া, আমি পার্সোনালভাবে ক্লাস নেই না। আবিদা ইয়াসমিন, আমার শ্বশুরের পানের বর আছে। আচ্ছা ঠিক আছে, পানের বর আছে, ঠিক আছে, নো প্রবলেম। ওকে, হ্যাঁ আয়তন মুখস্থ রাখতে হবে ভাইয়া। আয়তনগুলো একটু মানে এগুলো তো তোমার আহামরি কঠিন কিছু না, তুমি এক দুইবার যখন দেখতে থাকবে না অটোমেটিক এগুলো তোমার মাথায় সেট আপ হয়ে যাবে, ঠিক আছে।
ওকে, এরপরে আসি আমরা লালমাই পাহাড়। লালমাই পাহাড় এই দেখো, দেখতেছো পুরাই লাল, লাল বাতি চলে আছে। হ্যাঁ, লালমাই পাহাড়ে পুরাটাই লাল। সো এটার কালারও লাল, দেখতেও লাল, জায়গা মানে পাহাড়ের নামও হচ্ছে আমার লালমাই পাহাড়। ওকে, লালমাই পাহাড় এটা কি কুমিল্লা শহর হতে 8 কিলোমিটার পশ্চিমে, অর্থাৎ কুমিল্লা যে সিটি আছে, কুমিল্লা সিটি থেকে 8 কিলোমিটার পশ্চিমে এই পাহাড়ের অবস্থান। এটার গড় উচ্চতা কত? 21 মিটার। এই লালমাই পাহাড়ের গড় উচ্চতা 21 মিটার এবং মাটি লাল এবং নুড়ি বালি দিয়ে তৈরি, অর্থাৎ এই পাহাড়টা বেসিক্যালি লাল মাটি, নুড়ি এবং বালি দিয়ে তৈরি। এই পাহাড়ে আলু এবং তরমুজ অনেক ভালো ফলে, মানে আলু এবং তরমুজ চাষ হয় আর কি লালমাই পাহাড়ে। ঠিক আছে, আলু এবং তরমুজ চাষ করা হয় এই লালমাই পাহাড়ে। এটাও কি আমার প্লাইস্টোসিন কালের যে হচ্ছে আমার যে ভূমিরূপগুলো আছে সেগুলোর ভেতরে। বরেন্দ্রভূমি আমরা দেখলাম প্লাইস্টোসিন কালের ভেতরে, এবং তারপরে আমরা দেখলাম কি হচ্ছে আমাদের বরেন্দ্রভূমি দেখলাম, এরপর আমরা দেখতেছি লালমাই পাহাড়। এরপরে আমরা দেখব যে আমার সাম্প্রতিক কালের যে সাদাত হোসেন হৃদয় স্যার, এটা আমার কাছে মনে হচ্ছে জিকে ক্লাস হচ্ছে। আসলে ভাই এখান থেকে জিকের অনেক কিছু আসে, বললাম তো, এগুলো চাকরির পরীক্ষা বলো, অ্যাডমিশন বলো, অনেকগুলো জায়গাতে এখান থেকে তোমার মনে করো প্রশ্ন হয়। স্যার কোর্সে ভর্তি হবে কি করে যদি একটু বলতেন। আচ্ছা, আমাদের পেজে মেসেজ দেওয়া, ওখান থেকে তোমরা ডিটেল পেয়ে যাবে এবং এর সাথে আমাদের যে কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা এখান থেকে ভর্তি হতে পারবা ইয়াতে আমাদের কোর্সে। ঠিক আছে, এরপরে আসি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। আচ্ছা, শুরুতে একদম জিজ্ঞেস করেছিল ভাইয়া প্লাবন কি। হ্যাঁ, তো আমরা যে গান শুনেছি না, আমাকে ভাষায় লিরে, আমাকে ডুবাই লিরে, তারপর অনেকে বলে না আমি কি ভানের জলে ভাসছে আসছি। সো এই যে যেগুলো আসলে বানের জলে ভাসছে আসে সেগুলো হচ্ছে প্লাবন, অর্থাৎ প্লাবিত হয়ে যেগুলো আসে। পানির হেভি ফ্লো যখন হয় তখন পলিমাটি, প্রচুর পরিমাণে পলিমাটি এনে জমা করা হয়। তো এই যে জমা যে করে পলিমাটিগুলো, এগুলোকে আমরা বলতেছি প্লাবন সমভূমি। পলিমাটি জমা হয়ে যে আমাদের হচ্ছে সমভূমিটা গঠন হয়, সেটা হচ্ছে আমার প্লাবন সমভূমি। আচ্ছা, এটা কি? এই অঞ্চল পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ নদীর পলি দ্বারা গঠিত, অর্থাৎ এই নদীগুলো যখন চলে তখন এরা যে পলি বইয়ে নিয়ে যায়, অর্থাৎ এই নদী যে পলি কাদামাটি এগুলো যে বয়ে নিয়ে যায়, এই পলি দ্বারাই আসলে বেসিক্যালি এই জায়গাগুলো ভরাট হয়ে পূর্ণ হয়। হ্যাঁ, আর এর সমভূমির গড় উচ্চতা কত? 9 মিটার। আমার যে হচ্ছে তোমার এই যে আমার যে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি যেটা আছে, এটার গড় উচ্চতা 9 মিটার। সাধারণত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সমভূমিকে সাধারণত বদ্বীপ বলা হয়। দক্ষিণ পশ্চিমাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল, দক্ষিণ দিকে কে আছে? আমার খুলনা না? দক্ষিণ পশ্চিমে কে পাবো? খুলনা পাবো, বাগেরহাট পাবো, ওই জায়গাটাকে আমরা বলতেছি কি আমার হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সমভূমিকে বলছি আমরা বদ্বীপ। ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি বদ্বীপ। আচ্ছা, বদ্বীপ। ওকে, একটু বদ্বীপ দেখি ভালো করে। ঠিক আছে, সো আমরা যেটা বলতেছিলাম যে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে সমভূমি দ্বারা বদ্বীপ বলা, মানে সমভূমিকে বলা হয়েছে কি বদ্বীপ। পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে বাংলাদেশে অবস্থিত। হ্যাঁ, বাংলাদেশ কিন্তু হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। এটা কি তোমরা জানো? বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ এবং বদ্বীপের আবার 3টা পর্যায় আছে। আচ্ছা, তোমাদেরকে আমি যতগুলো ইনফরমেশন দিতেছি এগুলো মোটামুটি মানে সবগুলোই কাজের ইনফরমেশন। বারবার করে শোনো, বারবার করে রিভিশন করো, অটোমেটিক এগুলো মনে থাকবে। ফাহমিদা পারিন, স্যার পৃথিবী কি গোল? জি আপু, পৃথিবী গোল, পৃথিবী গোল, পৃথিবী গোল, আসলে পৃথিবীটা গোল, এই জন্য মানুষের সাথে বারবার দেখা হয়েছে পৃথিবীতে। সো পৃথিবী গোল। ওকে, আবিদা ইয়াসমিন, স্যার আপনার পড়ানো অনেক সুন্দর, ধন্যবাদ আপু। ঠিক আছে, সো আমরা চলে আসি, আমরা একটু দেখি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের সমভূমি দ্বারা যে গঠন হয় সেটা হচ্ছে আমার বদ্বীপ। অর্থাৎ এই দেখো দক্ষিণ পশ্চিমে কি আছে? আমার এই যে খুলনা। আচ্ছা, দক্ষিণ কি? এই দিকটা হচ্ছে আমার দক্ষিণ এবং এই দিকে আমার পশ্চিম, সুতরাং দক্ষিণ পশ্চিম আসলে আমরা যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই জায়গাগুলোকে পাবো। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ বাংলাদেশ। বদ্বীপ 3 প্রকার। কেমন 3 প্রকার? একটা হচ্ছে মৃতপ্রায়, মানে যশোর ও কুষ্টিয়ার অঞ্চল, অর্থাৎ মৃতপ্রায় বলতে এই বদ্বীপগুলো আর বোঝা যায় না, বা এই বদ্বীপগুলো এখন আর হচ্ছে তোমার সক্রিয় না, এগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ছে। তারপরে কি? স্রোতজ, অর্থাৎ জোয়ার ভাটা দ্বারা যে বদ্বীপগুলো হয় সেটা হচ্ছে আমার স্রোতজ বদ্বীপ। হ্যাঁ, আর এরপরে হচ্ছে তোমার যেটা হচ্ছে তোমার এখনো পর্যন্ত যেটা গঠিত হচ্ছে। আচ্ছা, স্রোতজ বদ্বীপ কেন বলতেছি? স্রোতজ বদ্বীপ বলতে আমরা বেসিক্যালি বোঝাচ্ছি মৃতপ্রায় কি যশোর ও কুষ্টিয়া অঞ্চল, অর্থাৎ এই যে এই জায়গাটাকে যদি আমি ধরি যশোর ও কুষ্টিয়া অঞ্চল, এখানে যে বদ্বীপটা আছে এটা হচ্ছে মোটামুটিভাবে আমার মৃতপ্রায় বদ্বীপ, অর্থাৎ এখানে আর বদ্বীপ গঠিত হচ্ছে না। আচ্ছা, এরপরে বলতেছে কি আমার স্রোতজ মানে জোয়ার ভাটা দ্বারা প্রভাবিত। জোয়ার ভাটা দ্বারা কিভাবে প্রভাবিত? ভাইয়া দেখো, এখানে আমার বঙ্গোপসাগর আছে না, এখানে আমার বঙ্গোপসাগর আছে। সো এখানে যেহেতু আমার সাগর আছে, সুতরাং কি হবে? জোয়ার ভাটা হবে। জোয়ার ভাটা সম্পর্কে তোমরা হয়তো জানো। আচ্ছা, যদি না জেনে থাকো, জয় ফকির, আবিদ হাসান, আমি HSC 25। ও আচ্ছা ভাইয়া, তাহলে পরীক্ষা দিয়ে ফেলছো, সমস্যা নেই, তোমাদের জিকের জন্য কাজে লাগবে এগুলো, সামনে তো অ্যাডমিশন টেস্ট দিবা। জয় স্যার, সরি ভাইয়া তোমারটা দেখতে পারো, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম সমভূমিকে বদ্বীপ বলে। হ্যাঁ আপু, ঠিক বলছো। অ্যারাবিক আপু, সরি আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে তোমার নাম অ্যানি হবে মেবি। ওকে, ঠিক আছে, আচ্ছা, নো প্রবলেম।
তো এটা হচ্ছে আমার স্রোতজ কেন, কারণ দেখো এই জায়গাটা যেহেতু হচ্ছে আমার সমুদ্র দ্বারা আচ্ছাদিত, অর্থাৎ এখানে কি আমার জোয়ার ভাটা হবে। জোয়ার ভাটা বলতে কি, বেসিক্যালি পানি একবার হচ্ছে আমাদের ওই যে চন্দ্র সূর্যের আকর্ষণের ফলে পানি যে আমাদের ওই যে উপকূলে আসে, মানে অর্থাৎ পানি বেড়ে যায় তারপরে পানি কমে যায়। একটা জিনিস যখন চিন্তা করো, যখন পানি যখন বান আসে মানে জোয়ার যখন আসে তখন অনেক পলি বইয়ে নিয়ে আসে না। সো এই স্রোত এই পলির ফলে এখানে যে হয় এই যে জায়গাটা, এই যে ভূমিরূপটা গঠন হয় সেটাকে কি বলতেছি আমরা, স্রোতজ বদ্বীপ। হ্যাঁ, জোয়ার ভাটা দ্বারা এটা প্রভাবিত, অর্থাৎ এটা ইনফ্লুয়েন্সড বাই জোয়ার ভাটা। ওকে, এরপরে আসো সক্রিয় বদ্বীপ। এটা হচ্ছে কি আমার বরিশাল ও ফরিদপুর। আচ্ছা, এই বরিশাল ফরিদপুর এটা হচ্ছে উপকূলীয়, তারপরে আমার ফেনী নদী থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত, এবং এটা হচ্ছে কি কর্ণফুলী নদীতে এর যেটা আমার মোহনা, এটা 25 কিলোমিটার। আচ্ছা, আমি বুঝাই দিতেছি, না বোঝার কোনো কারণ নেই, একটু মনোযোগ দিয়ে জায়গাটা ধরতে হবে, তাহলে সবই বুঝতে পারবা। দেখো এই যে বদ্বীপটা আছে, আমরা কোন জায়গাটাকে বলতেছি, দেখো বরিশাল আর ফরিদপুর। দেখো এই যে এখানে যে আমার বরিশাল, হ্যাঁ, আইতে নদী যাইতে খাল বাড়ি মগো বরিশাল। হ্যাঁ, এই যে বরিশালটা আছে, হ্যাঁ, আইতে নদী যাইতে খাল বাড়ি মগো বরিশাল, আর তার পাশে কি ফরিদপুর। আচ্ছা, এই জায়গাতে দেখো তো ভাইয়ারা, এখানে সমুদ্র না, এখানে সমুদ্র প্লাস এই যে যত আমাদের নদী আছে, বাংলাদেশের নদীগুলো কিন্তু এদিক দিয়ে এসে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, এই যে পথ অতিক্রম করে এসে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই জন্য বেসিক্যালি যে আমার এই যে ফরিদপুর এবং যে হচ্ছে আমার বরিশালের যে এলাকাগুলো, এগুলো এখনো পরিমাণ সক্রিয়। এখনো সক্রিয় মানে কি, এখনো পর্যন্ত যে পলিগুলো আসে এখানে জমা হইতেছে, হ্যাঁ, পলিগুলো এখনো পর্যন্ত এসে এখানে জমা হচ্ছে এবং কন্টিনিউয়াসলি ভূমি গঠন করতে আছে। এই জন্য এটাকে আমরা বলতেছি কি সক্রিয় বদ্বীপ, অর্থাৎ এটার কার্যক্রম এখনো পর্যন্ত চলমান। যেটা আমার মৃত বদ্বীপ, ওটার কার্যক্রম ধরো নিষিদ্ধ হয়ে গেছে পুরোপুরি, ওইটার কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেছে। আর এটা যেটা উপকূলীয় ছিল সেটা হচ্ছে স্রোতজ, অর্থাৎ স্রোত দ্বারা ইনফ্লুয়েসড হয়েছে। আর এই জায়গাতে এখনো পর্যন্ত এই যে নদী যখন এসে এইদিকে নামে তখন পলি এখনো পর্যন্ত এই জায়গাতে জমা হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলতেছি সক্রিয় বদ্বীপ, এই জন্য বলতেছি সক্রিয় বা জীবন্ত বদ্বীপ। ফেনী নদী হতে কক্সবাজার পর্যন্ত, অর্থাৎ এই যে আমাদের যে ফেনী আছে না ভাইয়া, ফেনী থেকে আচ্ছা ম্যাপে, হ্যাঁ, এই দিক থেকে মানে এই ফেনী নদী থেকে যে কক্সবাজার পর্যন্ত এই এরিয়া পর্যন্ত বিস্তৃতকে আমার উপকূলীয় বদ্বীপ। উপকূলীয় দেখো নাম থেকে বুঝতে পারতেছো, উপকূলীয় মানে কি কূলে হবে, অবশ্যই সমুদ্রের কিনারায় হবে, এই জন্য একটা হচ্ছে আমার উপকূলীয় বদ্বীপ। আচ্ছা, আর 9.6 কিলোমিটার প্রশস্ত, অর্থাৎ এই যে আমার এখানে যে ইয়াটা আছে, এই যে ওয়াইডটা আছে, এটা 9.6 কিলোমিটার। আর কর্ণফুলী নদীর মোহনায় এটার যেটা হচ্ছে আমার প্রশস্ততা, এটা হচ্ছে প্রায় 25 কিলোমিটার প্রশস্ততা কর্ণফুলী নদীর তীরে। হ্যাঁ, ওকে, আমাদের টাইম খুবই কম, আমরা এরপরে একটু সৃজনশীল এবং এমসিকিউ প্র্যাকটিস করব। সৃজনশীল এবং এমসিকিউ প্র্যাকটিস করব, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, টাইম বেশি নাই হাতে। ওকে, সো এতক্ষণ পর্যন্ত যা পড়িয়েছি একটু কাইন্ডলি আমরা রিকল করি। হ্যাঁ, একটু রিকল করে আমরা প্রশ্ন সলভিংয়ে চলে যাব, ঠিক আছে? আবিদা ইয়াসমিন ভাইয়া, ম্যাথের অধ্যায়টা একটু করায়েন প্লিজ। ভাই আমি ম্যাথ ক্লাস নেই না, আমি ভূগোল পড়াই, আমি সাইকোলজি আর জিওগ্রাফি পড়াই, আমি ম্যাথ পড়াই না ভাইয়া, সরি। আচ্ছা, এখান থেকে আমরা তোমাদেরকে বিষয়গুলো একটু সামারাইজ করে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের ভূপ্রকৃতিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। সবাই আমার সাথে বলো, কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে, 3 ভাগে ভাগ করা যায়। আচ্ছা অ্যানি, সক্রিয় এর অর্থ কি? আমি একটু আগে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি ভাইয়া সক্রিয় এর অর্থ কি। অর্থাৎ যেটা এখনো পর্যন্ত পলিমাটি জমা হয়ে যে বদ্বীপ এখনো পর্যন্ত জমা হচ্ছে সেটা হচ্ছে আমার সক্রিয়, অর্থাৎ এখনো পর্যন্ত সেটা তোমার মনে করো যে নতুন যে ভূমি সেটা গঠন করে আসছে। ওকে, সো যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভূপ্রকৃতি প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, 3 ভাগে ভাগ করা যায়। আর প্রথমটা হচ্ছে কি আমার টারশিয়ারি যুগের পাহাড়। প্রথমে কি টারশিয়ারি যুগের পাহাড়। টারশিয়ারি যুগের পাহাড় সম্পর্কে আমরা কি বলেছি, এটা অনেক পুরনো, ধরো হিমালয়ের বন্ধু বান্ধব এই টারশিয়ারি যুগের পাহাড়গুলো, এটা কি দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব দিকে অবস্থিত, অর্থাৎ আমাদের যে চট্টগ্রাম আছে এবং সিলেট বিভাগ যে আছে এই জায়গাগুলোতে হচ্ছে আমার টারশিয়ারি যুগের পাহাড়গুলো অবস্থিত। আচ্ছা, এরপরে কি দেখলাম প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, অর্থাৎ যেগুলো এই অনেক দিন আগের কথা ছিল, কে প্লাইস্টোসিন কাল, অনেক দিন আগের কথা। এরপরে সাদা হোসেন হৃদয় 3 ভাগে, জি ভাইয়া ঠিক বলেছো। তামান্না আক্তার ভাই, এই অধ্যায় কি শেষ? জি আপু, অলমোস্ট শেষ, আরেকটা পার্ট বাকি আছে, আরেকটা টপিক বাকি আছে, ওইটা ইনশাল্লাহ আমরা নেক্সট দিন পড়বো। নেক্সট দিন পড়লে পারে আমাদের সেকেন্ড চ্যাপ্টার ফুললি কমপ্লিটেড, পুরোপুরি রূপে শেষ হয়ে যাবে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার, আর একটা নেক্সট পার্ট পড়লে। আচ্ছা ঠিক আছে, এদিকে দেখো, টারশিয়ারি যুগের পাহাড় জানলাম, দুই দিকে মানে 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে উত্তর পূর্ব আর একটা দক্ষিণ পূর্ব, অর্থাৎ সিলেট আর চট্টগ্রাম।
আচ্ছা জয় ভাই, বাংলাদেশকে কেন বদ্বীপ বলা হয়? আসলে ভাইয়া আমাদের বাংলাদেশটা বেসিক্যালি ওই যে হিমালয়ের এই দিক থেকে, বুঝছো, এই দিক থেকে তোমার পলি টলি এসে, হ্যাঁ, নদী টদি পলি এসে, পলি আসে জমা হয়ে বেসিক্যালি আমরা এই যে ডেল্টা বা বদ্বীপের আকার ধারণ করেছে আমাদের দেশটা। এই জন্য আমাদের বাংলাদেশ অনেক উর্বর, অনেক সুন্দর কৃষিকাজ হয় আমাদের এইখানে, এই জন্য বেসিক্যালি আমাদেরকে বলা হয় বদ্বীপ। ওকে, ঠিক আছে, এর জন্য আমাদের এটাকে বলা হয় বদ্বীপ। সো টারশিয়ারি যুগ বুঝলাম। প্লাইস্টোসিন কালের সোপানের ভেতরে কে কে ছিল? প্লাইস্টোসিন কালের সোপানের ভেতরে আমরা দেখলাম বরেন্দ্র ভূমি, অর্থাৎ রাজশাহী, দিনাজপুর, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, এই জায়গাটুকু হচ্ছে কি আমার বরেন্দ্র অঞ্চল। তারপরে আমরা দেখলাম হচ্ছে এখানে ছিল আমাদের এখানে এই প্লাইস্টোসিন কালের সোপানের ভেতরে আমরা দেখলাম এই যে আমাদের বদ্বীপ ছিল, উপকূলীয় অঞ্চল ছিল সেগুলা, এবং লালমাই পাহাড় ছিল কুমিল্লার। তারপরে আসে কি সাম্প্রতিক কালের প্লাবন। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমির ভেতরে আমরা কি কি দেখছি? সাম্প্রতিক কালের প্লাবন সমভূমির ভেতরে দেখলাম আমরা বদ্বীপ এবং উপকূলীয় যে স্থানগুলো আছে, বদ্বীপ এবং উপকূলীয় স্থানগুলো আছে। প্লাইস্টোসিন কালের সোপানের ভেতরে দেখলাম কি? বরেন্দ্র, লালমাই পাহাড় এবং মধুপুর ও ভাওয়ালের গড়। ঠিক আছে, বরেন্দ্র, লালমাই পাহাড়, মধুপুর ও ভাওয়ালের গড়। ওকে, এখন আমরা একটু কোশ্চেন সলভে চলে যাই। আচ্ছা দেখো, এখানে তোমরা প্রথম প্রশ্নটা দেখো, উদ্দীপক একটা দেওয়া আছে, আই থিঙ্ক বোঝা যাচ্ছে, উদ্দীপক না বুঝে যাওয়ার কিছুই নাই। এখানে বলছে উদ্দীপকে উল্লেখিত ক স্থানের ভূমির গড় উচ্চতা কত মিটার? উদ্দীপকে উল্লেখিত ক স্থানের গড় উচ্চতা কত মিটার? কেউ কি বুঝতে পারতেছো? মানে দেখো জায়গাটা কোথায়, ক স্থান বলতে কি বোঝাচ্ছে দেখো তো। ক স্থানটা বলতে আমাদের এই যে দেখো চট্টগ্রামের জায়গাটা বোঝাচ্ছে না? তামিম সরকার আর সাকিব ভাইয়া, যে জি ভাইয়া আমি। আচ্ছা, এটা কি আমার এই যে চট্টগ্রামের জায়গাটা বোঝাচ্ছে না ভাইয়া? সো চট্টগ্রামের এই পাহাড়গুলো কি আমরা বলছিলাম এটা আমার দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়, আমার টারশিয়ারি যুগের পাহাড়। এটার গড় উচ্চতা কত ছিল আমরা দেখে এসেছি, গড় উচ্চতা কত ছিল? 610 মিটার। গড় উচ্চতা ছিল 610 মিটার, অর্থাৎ বি নাম্বার আনসার। ওকে, সময় খুব কম, তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করো কোশ্চেন দেখার সাথে সাথে, তাহলে তোমাদের যে ডাউট আছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা আরেকটু ভালো মতো বুঝতে পারবা। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, উদ্দীপকে উল্লেখিত খ এবং গ অঞ্চলের ভূমিরূপের পার্থক্য রয়েছে। হ্যাঁ, ভূমিরূপের পার্থক্য কার ভেতরে রয়েছে? জায়গাটা একটু আমরা দেখি। দেখো উদ্দীপকে উল্লেখিত খ এবং গ, খ এবং গ দ্বারা কোন জায়গাকে বোঝাচ্ছে ভাইয়া? একটু দেখো ভালো করে, মনোযোগ দাও। দেখো এই যে আমার খ, অর্থাৎ এই যে আমার বাসা যেখানে আর কি, এই যে রাজশাহী, তারপরে মনে করো এখানে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, রংপুর, দিনাজপুর, এটা হচ্ছে আমার খ অঞ্চল। গ অঞ্চল কোনটা? গ অঞ্চল হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার গ অঞ্চল, অর্থাৎ দক্ষিণাঞ্চল। এখানে তোমার মনে করো আমার এই যে খুলনা আছে, তারপরে সাতক্ষীরা আছে, বাগেরহাট আছে, এটা হচ্ছে আমার গ অঞ্চল। তাহলে কোথায় কোথায় পার্থক্য আছে? গঠনে, অবশ্যই গঠনে পার্থক্য আছে, উচ্চতায়ও পার্থক্য আছে, এবং কৃষিক্ষেত্রেও পার্থক্য আছে, অর্থাৎ নিচের সবগুলো হচ্ছে উত্তর। ঠিক আছে, কারণ আমার এটা দেখি খরাপ্রবণ এলাকা, এখানে যে জিনিসগুলো মানে যেই বিষয়গুলো মানে যেই আমরা সবজি চাষ করতে পারি বা চাষাবাদ কৃষিকাজ যেগুলো করি, নিশ্চয়ই সেটা গ অঞ্চলে করতে পারবো না, তাই না? এখানে আবার একটু মাটি তুলনামূলক একটু লবণাক্ত হয়, সমুদ্রের কাছাকাছি হয়। সো এই তিনটাই হচ্ছে আমার এখানে উত্তর। পরের প্রশ্ন দেখো, 2022 সালে এসেছিল, আমরা বেসিক্যালি বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করছি, তোমরা একটু কাইন্ডলি অ্যান্সার করো, সময় যেহেতু খুবই কম ওই জন্য একটু দ্রুত আগাইতে হচ্ছে আমাদেরকে। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, যে প্লাবন সমভূমি নিজের কোথায় দেখা যায়? প্লাবন সমভূমি নিজের কোথায় দেখা যায়? ভোলা, হাতিয়া, পঞ্চগড় না ফরিদপুর? প্লাবন সমভূমি কোথায় দেখা যায়? প্লাবন সমভূমি কোথায় দেখা যায়? দেখো ভোলাতে না, হাতিয়াতে না, পঞ্চগড়ে না, দেখা যায় হচ্ছে ফরিদপুরে। প্লাবন সমভূমি আমরা দেখতে পাই ফরিদপুরে। হ্যাঁ, ইয়ানি খ, তারপরে খ, ঘ। হ্যাঁ ঠিক আছে, তোমাদের উত্তর ঠিক হচ্ছে। ওকে, সুন্দর সুন্দর, সাবাস, পারফেক্ট। ঠিক আছে, এরপরে দেখো, আমার কাছে হয়তো কমেন্টগুলো একটু লেটে পৌঁছাইতেছে, এটা একটু প্রবলেমেটিক। ওকে, সমস্যা নেই, তারপরে তোমরা কমেন্ট করো। দেখো এরপরে কি বলতেছে, যে উদ্দীপক পড়ো, তারপরে 4 আর 5 নাম্বার দেখো। মহানন্দ ও করতোয়া নদীর মধ্যবর্তী বাংলাদেশের একটি ভূমিরূপ যার আয়তন 9300 বর্গ কিলোমিটার। এটাকে দেখো প্রশ্ন পড়া মাত্রই বুঝে যাবা। আমি বলছিলাম কি, মহানন্দা আর করতোয়ার মাঝে এই যে একটু হালকা করে আমার জঘন্য আর্টিং মানে সরি জগৎ বিখ্যাত আর্ট দ্বারা দেখাইছিলাম, কিন্তু মনে আছে? এই যে আমার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর এদিকে চাঁপাইনবাবগঞ্জ আছে, এখান থেকে আমার বরেন্দ্র ভূমি শুরু, আর এইদিকে বগুড়ার এদিকে কে আমার করতোয়া, এখান থেকে মহানন্দা গেছে, এখান থেকে করতোয়া গেছে। মহানন্দা এবং করতোয়ার মধ্যে কত আয়তন?
300 বর্গ কিলোমিটার আয়তন ছিল, কার ছিল? কার ছিল? ভূমিরূপটি কোন যুগে সৃষ্টি হয়েছে? হ্যাঁ, এই আয়তনটা কার ছিল? অবশ্যই 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 এটা ছিল আমার প্লাইস্টোসিন কালে। হ্যাঁ, তার মানে বোঝাইতেছে কি আমার বরেন্দ্রভূমি, বরেন্দ্রভূমি তো প্লাইস্টোসিন কালে হয়েছে, ঠিক আছে। তারপরে কি উক্ত ভূমিরূপের সাথে সাদৃশ্য হইল ভাওয়াল, মধুপুর। আচ্ছা, 1 নম্বরে কি বলছে? ভাওয়াল, মধুপুর। 2 নম্বরে বলছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। 3 নম্বরে বলছে লালমাই পাহাড়। এখন একটা জিনিস নোটিস করার মতো আছে, উত্তর পূর্বাঞ্চলের পাহাড় কোনগুলো ছিল? উত্তর পূর্বাঞ্চলের পাহাড়, ওকে ঠিক আছে, আমরা দেখি ভালো করে 5 নাম্বারটা। সুতরাং দেখো এটা এটা তুমি বুঝতে পারতেছো যে এখানে পাহাড়ের সাথে কোনো সম্পর্ক ছিল না, ঠিক আছে। এখানে কিন্তু পাহাড়ের সাথে কিন্তু কোনো সম্পর্ক ছিল না, একটা মাত্র পাহাড় ছিল লালমাই পাহাড় এবং ভাওয়ালগড় এবং মধুপুরের গড়, অর্থাৎ টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুরের যে অঞ্চলটুকু সেইটুকুর সাথে একটা সুসম্পর্ক ছিল আসলে আমাদের যে প্লাইস্টোসিন কালের যে সোপান। সুতরাং এখানে আমার উত্তর হবে কোনটা? 1 এবং 3, অর্থাৎ বি নাম্বার হবে হচ্ছে আমার আনসার। জয়, খ নাম্বার, হ্যাঁ অ্যানি খ নাম্বার 4-এর, ওকে ঠিক আছে, তোমাদের উত্তর সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে। ওকে, পরবর্তীতে যাই। স্রোতজ বনভূমি কোনটি? স্রোতজ বনভূমি কোনটি? বারবার 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 করে বলেছি, স্রোতজ বনভূমি কোনটি? স্রোতজ বনভূমি কোনটি? কারিশমা রয় 5B, হ্যাঁ 5B, ঠিক আছে, উত্তর ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি আমরা, আমাদের সময় খুবই স্বল্প, আমরা দ্রুত একটু শেষ করতে হবে, আমাদের এমসিকিউ প্রায় শেষ। শেষ না আসলে, এমসিকিউ অনেকগুলো আছে, তোমাদেরকে আমি কয়েকটা করিয়ে দিই, বাকি অ্যান্সারগুলো আমার পিডিএফের সাথে দেওয়া আছে, সমস্যা নাই। আচ্ছা, স্রোতজ বনভূমি বলতে এখানে বেসিক্যালি যেটা বোঝাইতেছে সেটা হচ্ছে আমার সুন্দরবনকে। আমরা চিত্রের মাধ্যমে কিন্তু দেখছি, হ্যাঁ সুন্দরবনে আমাদের এই যে স্রোতজ বনভূমি, সুন্দরবন তোমার এই যে বাগেরহাট, সাতক্ষীরা, এইগুলোতে তো আমার সুন্দরবন অবস্থিত, ওইখানে হচ্ছে আমার স্রোতজ বনভূমি, ওই জায়গাতে আমাদের স্রোতজ বনভূমি। এবং আরেকটা কি বলছে, বাংলাদেশের কোন অঞ্চল সোপান শ্রেণীর ভূমিরূপের অন্তর্গত? সোপান শ্রেণীর ভূমিরূপের অন্তর্গত কোন অঞ্চল? এখানে একটু চিন্তা করার জায়গা আছে, জায়গাটা একটু চিন্তা করো ভালো করে ভাইয়া। পঞ্চগড়, এটা আমার অনেক পছন্দের একটা জেলা পঞ্চগড়। এখন পঞ্চগড় কিন্তু আমার বরেন্দ্রের বাইরে, হ্যাঁ রংপুর বিভাগের ভেতরে হওয়া সত্ত্বেও পঞ্চগড় একদম ম্যাপের ওপর দিকে, পঞ্চগড় কিন্তু আমার এখান থেকে বাইরে সিরিয়ালের। আচ্ছা, এরপরে আসো রাঙামাটি, এটা তো চলে গেল চট্টগ্রামে, চট্টগ্রামে তো রাঙামাটি, মানে এখানে বরেন্দ্র কোনো কানেকশন নাই। বরগুনা আমার বরিশালে, বরগুনার সাথেও কোনো কানেকশন নাই, কানেকশন আছে কার সাথে? নওগাঁর সাথে। রাজশাহীর পাশের জেলা নওগাঁ, রাজশাহী এবং দিনাজপুরের পাশের জেলা, মানে পাশের জেলাকে নওগাঁ, নওগাঁর সাথে বেসিক্যালি এই সম্পর্কটা হচ্ছে আমার যে সোপান শ্রেণীর সাথে সম্পর্ক আমার এই অঞ্চলে, ঠিক আছে। ওকে, এরপরে যাই। আচ্ছা, আবারও উদ্দীপক, দেখো উদ্দীপকে কি বলছে, উদ্দীপকে ক চিহ্নিত স্থানটি বাংলাদেশের কোন ভূমির অন্তর্গত? আচ্ছা, ক চিহ্নিত স্থানটি কোনটা দেখো তো, এই যে আমার ক চিহ্নিত স্থান দেখছো, এই যে মিডিলে দেখাইতেছে, মানে বেসিক্যালি এখানে কি আমার ভাওয়ালের গড়, তারপরে টাঙ্গাইল, হ্যাঁ মধুপুর ভাওয়ালের গড়টা বোঝাচ্ছে, ঠিক আছে। সো কোন ভূপ্রকৃতির অন্তর্গত ক চিহ্নিত স্থানটা? এটা অবশ্যই অবশ্যই দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় তো হবে না, দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় হবে না কেন? যদি সেটাই হইতো তাহলে এটা টারশিয়ারি যুগের হয়ে যেত, পাদদেশীয় সমভূমিও না, এটা হবে মধুপুর ও ভাওয়ালের গড় এবং বরেন্দ্র এলাকা, এটা বেসিক্যালি হবে কি মধুপুর ও ভাওয়ালের গড়, ঠিক আছে। 8 নাম্বারটা হবে হচ্ছে আমার মধুপুর ও ভাওয়ালের গড়। হ্যাঁ, বরেন্দ্রভূমি এলাকা কিন্তু না, বরেন্দ্রভূমি এলাকাতে কি ছিল? এটা বেসিক্যালি আমার রাজশাহী, দিনাজপুর, তারপরে হচ্ছে মনে করো যে চাঁপাইনবাবগঞ্জ, ওইটা ছিল হচ্ছে আমার ওইটা ছিল বরেন্দ্রভূমির ভেতরে। হ্যাঁ, এটা কিন্তু বরেন্দ্রভূমি না, এটা হচ্ছে আমার গড়ের ভেতরে। সময় খুবই স্বল্প, আর কথা বলার মতো অত টাইম নাই। আচ্ছা ঠিক আছে, এদিকে দেখো, উদ্দীপকে ক খ চিহ্নিত এলাকার মধ্যে বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য কোথায় রয়েছে? ক এবং খ এর ভেতরে। খ নম্বরে কি আছে আমার? ওই যে পাহাড়গুলো আছে, হ্যাঁ খ নম্বরে বেসিক্যালি ওই যে আমার চট্টগ্রাম, ঠিক আছে। সো এখানে আমার ওই যে টারশিয়ারি যুগের পাহাড় আছে, বৃষ্টিপাত আছে, মৃত্তিকায় আছে, উদ্ভিদেও আছে, হ্যাঁ। সুতরাং এখানে হবে কি সবগুলোই হবে। কেন হবে? কারণ পাহাড়ি অঞ্চল, মানে চট্টগ্রামের দিকে যে পরিমাণ বৃষ্টিপাত হয় সেটা নিশ্চয়ই আমার মধুপুর বা ভাওয়াল, টাঙ্গাইলের দিকে হয় না। এবং আরও একটা জিনিস দেখো, যেহেতু মৃত্তিকার গঠনই তো মানে মৃত্তিকার গঠনই তো আমার হচ্ছে ভূমিরূপগুলোকে আলাদা করছে না। টারশিয়ারির ওইদিকে মৃত্তিকার মানে যে ভূমিরূপ সেটা একরকম, তারপরে আমার এই যে গড়ের এদিকে একরকম, সুতরাং আলাদা। এবং উদ্ভিদেও তো আলাদা, কারণ ওইখানে যে উদ্ভিদগুলো জন্মায় নিশ্চয়ই সেই উদ্ভিদগুলো এখানে জন্মায় না। সুতরাং উত্তর সবগুলোই হবে। আচ্ছা, এখানে আরও কিছু এমসিকিউ দেওয়া আছে এবং সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট এমসিকিউ, আই থিঙ্ক তোমরা সবই পারবা। যেমন এই যে দেখো কি বলতেছে, পদ্মার উপনদী কোনটি? এটাও আসছিল। সো এটা একদমই সহজ। উপনদী বলতে কি, আমি 1 মিনিটে জাস্ট তোমাদেরকে দেখাই দিতেছি। উপনদী বলতে দেখো, এই যে একটা বড় নদী, হ্যাঁ
এই বড় নদীতে যদি কোনো ছোট নদী এনে পানি দেয় তাহলে এটাকে আমরা বলবো কি উপনদী। অর্থাৎ ধরো এটা তোমার প্যারেন্টস, তোমার বাবা মাকে যদি তুমি কখনো টাকা পয়সা দিয়ে সাহায্য করো তাহলে ধরো তুমি হচ্ছে উপনদী। অর্থাৎ আমার মূল নদীকে যে নদী বয়ে এনে পানি দিয়ে যায় সেটাকে আমরা বলি উপনদী, এটা হচ্ছে উপনদী। সো এখানে বলছে গেছে কি যে পদ্মার উপনদী কোনটি? পদ্মার উপনদী হচ্ছে মহানন্দা। অর্থাৎ মহানন্দা এসে পদ্মায় প্রবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জের ওই দিক থেকে। ঠিক আছে, সো এখানে আরও কিছু এমসিকিউ তোমাদেরকে দেওয়া আছে। লালমাই পাহাড়ের উচ্চতা, এগুলো জ্ঞানমূলক। আমি কিন্তু সবই এগুলো আলোচনা করছি, তোমরা আরেকবার দেখবা। হ্যাঁ, নূর নবী অ্যানি, হ্যাঁ তোমরা সঠিক উত্তর দিয়েছো, তোমাদের উত্তর ঠিক আছে। তোমরা একটু আরেকবার কাইন্ডলি দেখবা ক্লাসটা, আরেকবার একটু রেকর্ড দেখলে তোমাদের জন্য ইজি হবে। হ্যাঁ, আমরা একটু সিকিউ নিয়ে কথা বলি যেহেতু সময় প্রায় শেষ। দেখো কি বলছে, বিচূর্ণ ভবন কাকে বলে, এটা পরের অধ্যায়ের প্রশ্ন। আমরা এগুলো নিয়ে সবই পড়বো, সব ডিটেলসে জানবো। বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চলে এক বিস্তৃত সমভূমি ব্যাখ্যা করো। এটা অবশ্যই আশা করি তোমরা ব্যাখ্যা করতে পারবা, কারণ 80% যে আমাদের ভূমি, 80%ই হচ্ছে আমাদের সাম্প্রতিককালের সোপান না, মানে 80%ই হচ্ছে আমাদের সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। সুতরাং অবশ্যই এটা সত্য, এর কথাটা একটু ব্যাখ্যা করা যাবে। খ চিহ্নিত স্থানের ভূমিরূপ ব্যাখ্যা করো। ক এবং গ চিহ্নিত বৈসাদৃশ্য দেখাও। এখন দেখো খ চিহ্নিত স্থান কোনটা ভাইয়া? খ চিহ্নিত স্থান কোনটা? খ চিহ্নিত স্থান হচ্ছে আমার এইটা, হচ্ছে আমার খ চিহ্নিত স্থান। মানে ঘুরে ফিরে আবারও চলে গেল আমার টারশিয়ারি যুগে। ঠিক আছে, ঘুরে ফিরে আবার চলে গেল আমার টারশিয়ারি যুগে। এখানে কে আছে? আমার চট্টগ্রাম আছে, খাগড়াছড়ি আছে, বান্দরবান আছে। হ্যাঁ, সো বলতেছে খ চিহ্নিত ভূমিরূপটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এখানে কি বৈশিষ্ট্য? এগুলো টারশিয়ারি যুগে, অর্থাৎ হিমালয়ের বন্ধু, এরা সবাই হিমালয়ের সাথে এদের সবার জন্ম এবং বেড়ে ওঠা, মানে ওই সময় থেকে তারা আছে, এক্সিস্ট করে। এটার গড় উচ্চতা কত? 610 মিটার, 610 মিটার গড় উচ্চতা। এবং এখানে যে তোমার ওই যে গাছগুলো পাওয়া যায়, নাগার্জুন, চিকরাশি, এই ধরনের গাছগুলো পাওয়া যায়। তুলা এবং রাবার চাষ করা হয় এই ধরনের পাহাড়ে। হ্যাঁ, এগুলো সম্পর্কে তো আমরা আলোচনা করছি। সো এটা হচ্ছে আমার খ। আর তারপরে ঘ নম্বরে কি বলতেছে? ক এবং গ চিহ্নিত অঞ্চল দুটির ভূমিরূপের বৈসাদৃশ্য। আচ্ছা দেখো ক এবং গ। ক কে? এই যে আমার বরেন্দ্র না, রাজশাহী, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, তারপরে মনে করো রংপুর, এই জায়গাটুকু, এটা হচ্ছে আমার বরেন্দ্র। এটা খরাপ্রবণ অঞ্চল, তোমরা জানো। মাটিগুলো কেমন হয়? লালচে রঙের হয়, লালচে হলুদ থেকে হালকা হলুদ এইরকম বর্ণের হয়। এটা আমরা দেখিয়ে আসছি পূর্বেই। আর এই যে গ চিহ্নিত স্থানকে, এটা হচ্ছে আমার দক্ষিণাঞ্চল, মানে দক্ষিণ পশ্চিমাঞ্চল। এখানে বেসিক্যালি কি আমার সাম্প্রতিককালের প্লাবন যে ভূমি আছে, সাম্প্রতিককালের ভূমি, অর্থাৎ এখানে হচ্ছে আমার পলি জমা হয়েছে, পলি জমা হয়ে বদ্বীপ তৈরি করছে। এটা এখানে আমার তো মনে করো যে স্রোতজ বনভূমি আছে এই জায়গাতে। সুতরাং এই বৈসাদৃশ্যগুলো তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ম্যাপ সুন্দর মতো বোঝা। ম্যাপ যদি সুন্দর মতো বুঝতে পারো, এগুলো সব কিছুই ইজি। নূর নবী মহানন্দা, হ্যাঁ ভাই ঠিক বলছো, মহানন্দা। ওকে, পরের প্রশ্নে যাই, পরের প্রশ্ন আলোচনা করে। ঠিক আছে, সো এটাই ছিল আজকে আমাদের পড়া। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যারা একটু লেটে জয়েন করেছিলে কাইন্ডলি ক্লাসটা রিভিশন দিয়ে নেবে। এখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করেছি। শুধুমাত্র তোমাদের এইচএসসিতে ভালো করার জন্য না, প্রত্যেকটা জায়গাতে এই জিনিসগুলোর প্রয়োজন পড়ে। বাংলাদেশ সম্পর্কে জানবা, সাধারণ জ্ঞান সম্পর্কে, এগুলো থেকে প্রচণ্ড মানে অনেক বেশি পরিমাণ প্রশ্ন হয়। ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো। নূর নবী হিমালয়ের শাখা, অ্যাকচুয়ালি হিমালয়ের শাখা না ভাইয়া, হিমালয়ের শাখা না, আসলে হিমালয়ের সাথে এর জন্ম, বুঝছো? মানে ধরো একটা জিনিস, যে তোমার একটা ফ্রেন্ড যার জন্ম হয়েছে চট্টগ্রামে, তোমার জন্ম হয়েছে ধরো আমাদের রাজশাহীতে। হ্যাঁ, সো তোমরা মানে ওই ফ্রেন্ড বলতে এই সেন্সে ধরো তোমারও জন্ম 2004 সালে, সেই ছেলেটারও জন্ম 2004 সালে, মানে একই ব্যাচের তোমরা। এই জন্য আমরা বলতেছি যে হিমালয়ের ফ্রেন্ড, মানে একই সাথে এদের ধরো উৎপত্তি বা বেড়ে ওঠা। ঠিক আছে, সো আমরা আজকে ক্লাস শেষ করব। আবিদা ইয়াসমিন ভাইয়া, কালকেও ক্লাস নেবেন নাকি? না আপু, কালকেও না, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস আবার নেব আগামী সপ্তাহের বুধবার করে আমাদের ক্লাস থাকে, ভূগোল ক্লাসটা। আচ্ছা, এখানে আমরা এমসিকিউ এর অপশন দিয়ে দিয়েছি, এবং এখানে আছে তোমাদের জন্য যে আমাদের এই যে এইচএসসি 26-এর জন্য কামব্যাক কোর্স। অর্থাৎ অনেক তো পিছিয়ে পড়েছে পড়াশোনা, এবার একটা গুরুতর রকমের কামব্যাক দেওয়া দরকার, পড়াশোনায় মনোযোগী হওয়া দরকার। এখানে আমাদের কামব্যাক কোর্স আছে এইচএসসি 26-এর জন্য। এখানে কি পাবা? বাংলা 60টা ক্লাস, ইংরেজি 60টা ক্লাস, আইসিটির পাওয়া হচ্ছে 50টা ক্লাস, এবং লাইভ ক্লাস 170টা। এর সাথে তোমার রেকর্ডেড ক্লাস থাকবে। হ্যাঁ, মিশন এইচএসসি 27 এদের জন্য অনেক কিছু থাকবে, তোমাদেরকেও বঞ্চিত করা হবে না। তারপরে দেখো গ্রুপ সাবজেক্ট কী থাকবে? অর্থনীতি, যুক্তিবিদ্যা, পৌরনীতি, সমাজবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, কৃষি শিক্ষা, গার্হস্থ্য, ইসলাম শিক্ষা, মনোবিজ্ঞান, সমাজকর্ম, সাথে রেকর্ডেড ক্লাস পাবা। তারপরে তোমার পিডিএফ লেকচার শিট পাবা এমসিকিউ এবং সিকিউ এর জন্য, অর্থাৎ একটা কমপ্লিট প্যাকেজ। ঠিক আছে, সো আশা করছি। আচ্ছা, সাদিয়া আফরিন জুই, ক্লাসগুলো কিভাবে হচ্ছে কখন বুঝবো? আপু আমাদের পেজে দেখো, কভারে বা আমাদের পেজে কিন্তু রুটিন দেওয়া আছে, বুঝছো? পেজে রুটিন দেওয়া আছে, এখান থেকে তোমরা বুঝতে পারবে ক্লাসগুলো কখন হচ্ছে, কিভাবে হচ্ছে। নূর নবী পিডিএফ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, তোমরা ক্লাসটা শেয়ার করে মেসেজ করো আমাদের পেজে, পিডিএফ পেয়ে যাবা। আজকের ক্লাস এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাকে সহ্য করার জন্য।
ঠিক আছে, সো আমরা এখানে আজকের ক্লাস শেষ করে দিতেছি। গুড বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আলবিদা। আরেকবার হয়তো দেখা হবে তোমাদের সাথে ফ্রি ক্লাসে, তারপর আর হবে না। ঠিক আছে, ভালো থেকো সবাই, খোদা হাফেজ।